পুতুল, পুতুল। কে? মা, মা তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? কেন মা, কি অবস্থা আমার? মানে এই কাপড় জামা কালো হয়ে গেছিস, কি পরিবেশ! আর এই টিনের ঘর, রাতে বেলা ঘুমানোর পরে বৃষ্টি হলে এই ঘরে ঘুমাতে পারিস? ঠিক করে শব্দ হয় না বৃষ্টি? না মা, আমার এখানে থাকতে একদমই অসুবিধা হয় না। আমি নিজেকে মানিয়ে নিয়েছি এগুলোর সাথে। তা তো নিবি মানিয়ে, একটা বার মা বাপের কথা শুনলি না। আমি ভাবতে পারি না তোর বোনের রুচি এত খারাপ। মা, এইসব কথা কেন বলতেছো? তুমি কি এসব কথা বলার জন্য এখানে আসছো নাকি? কেন বলবো না? আমি নিজের চোখ দিয়ে যা দেখছি, এ কি সহ্য করা যায়? আমার একমাত্র মেয়ে এই অধপতন। মা, তুমি এর আগেও যখন আমরা ওই ছনের ঘরে থাকতাম তখনও এসে আমাকে যাতা বলতে, এখনো এই বাড়িতে প্রথম আসলে এটা নিয়েও কথা বলছো। এগুলো ছাড়া কি আর কোনো কথা নেই মা? এগুলো বাদ দিলে কি হয়? তুই আর আমার সাথে কথা বলিস না। একটা কোটিপতি ঘরের মেয়ে এখন এইভাবে এই অবস্থায় আছিস, আমার ভাবতেও কষ্ট হচ্ছে। আমি কি পরিচয় দেবো লোককে? আচ্ছা মা, এইসব কথা বাদ দেও না। দাঁড়া, আর তুই তুই আমাকে কোথায় রাখবি? আমি থাকবো কোথায়? এই ভাঙ্গা ঘরে, এই টিনের ঘরে? মা, এসব বাদ দাও না, কি শুরু করলা? আচ্ছা ঠিক আছে, স্বামী কোথায়? বাহিরে গেছে, আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আমি কেমন আছি আমাকে দেখে বুঝতে পারছো না তুমি? কিন্তু আমার মেয়েটা তো ভালো নেই। কি করে ও এই পরিবেশে, এই নোংরা পরিবেশে থাকবে? মা আসলে আমি গরিব মানুষ তো, এই ভিটে মাটি ছাড়া আর তেমন কিছু নাই তো। এই টুকটাক কাজ করি, সেটা দিয়ে জীবন চালাই। আর অনেক কষ্ট করে এই বাড়িটা উঠাইছি। আপনি তো আগেও আসছিলেন, আগে তো ওই ঘরটা ছিল না, ওইটাও করছি। ঠিক আছে, আমি মানছি তুমি গরিব মানুষ, কিন্তু তুমি গরিব, তোমার গরিব ঘরের একটা মেয়েকে বিয়ে করা উচিত ছিল। তুমি কেন বড় লোকের মেয়েকে ফাঁসিয়ে তাকে বিয়ে করলে? আর বিয়ে তো করলে করলে কি একেবারে গ্রামে তাকে নিয়ে আসলে? মা, তুমি কিন্তু আমার স্বামীকে এবার অপমান করছো। এটা কিন্তু মোটেও ঠিক না। আম্মা, আপনার মাইয়া কিন্তু এখানে ভালোই আছে, হ্যাঁ, কিন্তু একদম খারাপ নাই। আপনি শুধু আমাকে দুইজনের জন্য দোয়া করেন। মা, এবার অনেক হয়েছে, এবার একটু চুপ থাকো। আরো বেশ কয়েকদিন থাকবে তো, তখন যা বলার বলো, আমি শুনবো। মা, এখন চলো একটু ঘরে চলো, ওখানে যে বসবে, রেস্ট করবে, আসো। এই, তুই যে আমাকে বসতে বলছিস, আর কোথায় বসবি? ওইদিকে আরেকটা ঘর আছে, আসো। মা আসো তো, আসো, তোমার ভালো লাগছে। ঠিক আছে, চল। ভাইজান, মার কথা কিছু মনে করেন না। আসলে কোটিপতির একটা মেয়ে এরকম একটা বাড়িতে বিয়ে হয়েছে, যে কোনো বাবা মা একটু রাগ করতে পারে। আর আমার মা আমার বোনের অনেক ভালোবাসে, এই জন্য হয়তো রাগ করতেছে। না, আমি তার কথা কিছু মনে করিনি। আসলে সে তো উচিত কথাই বলছে। আমি হত দরিদ্র, আমার তো তেমন কিছু নাই। এখানে কিছু মিষ্টি আছে, আসার সময় ভালো কোনো ফলের দোকান পাইলাম না তো, তাই। আচ্ছা, সমস্যা নেই, আপনি ওই ঘরে যান, আমি আইতাছি। আচ্ছা। মা, আজকে আমি কিন্তু তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াবো। তুমি আজকে তোমার মেয়ের হাতে রান্না খেয়ে বলবে আমি কেমন রান্না করি। হ্যাঁ, রান্না করবে না? তুমি তো কোটিপতির ঘরের মেয়ে হয়ে এইখানে রান্না করার জন্য আসছো? একটা ভিখারিকে বিয়ে করেছো তো শুধু রান্না করার জন্য? মা, কি করব বলো তো? আমি হলাম গরিবের বউ, আর গরিবের বউ হয়ে যদি রান্না বান্না না শিখি তাহলে কি করে হয় বলো তো? আর তো কোনো উপায় নেই, রান্না বান্না ছাড়া আর কি উপায় আছে? এখন ভালো না লাগলেও তোমাকে লাগাতে হবে। কিন্তু আমার স্বামীর একটা মন আছে, সে অনেক ভালো মনের একজন মানুষ। জানো মা, আমাকে কখনোই কষ্ট দেয় না। আমি যখন যা চাই, যতই কষ্ট হোক, সে আমাকে ঠিকই এনে দেয়। আমার কোনো আবদার ফেলে না। সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা না ছাই, তোকে কেন এত যত্ন করছে জানিস? ভবিষ্যতে ওই আমার সব সমস্ত সম্পত্তি হাতায় এনে, সেই জন্য তোকে এত ভালোবাসে। তুই বুঝতে পারছিস না, তুই ওর এই নকল ভালোবাসায় একদম গলে গেছিস। মা, তুমি একটা কাজ করো, ঘরে যেয়ে বসো, আমি রান্না শেষ হলে তোমাকে খেতে দিচ্ছি। আমি তো রান্না বান্না দেখার জন্য এখানে আসিনি, আমি যে কাজের জন্য আসছি সেই কথা শুন। আর তুই এইসব বাদ দে, তুই এইসব বাদ দে, আমার সাথে টাউনে চল, বাড়িতে চল। আমি তোকে ভালো জায়গায় বিয়ে দিব, আর সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, অনেক বড় লোক, অনেক টাকা,
দেশে বিদেশে ঘুরবি, অনেক গহনা পরবি, ড্রেস পরবি। চল আমার সাথে মা। মা, তুমি এসব কি বলছো? মা হয়ে কি পারে কোনো মেয়ে সংসার ভাঙার কথা বলতে? তুমি এটাও ভালো করে জানো, তুমি এত বড়লোক জায়গায় আমার বিয়ে ঠিক করা সত্ত্বেও আমি কাউকেই বিয়ে করতে চাইনি, কারণ আমি তাকে ভালোবাসতাম। তাকে ভালোবাসি বলে সবকিছু ফেলে দিয়ে আমি এখানে চলে আসছি। আর তুমি এখন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো? কিছুতেই না মা, আমি বাড়ি ছেড়ে ওদেরকে ছেড়ে কোথাও যাব না। স্বামী আছে? কি স্বামী রে? গরিব একটা স্বামী। তো রান্নাঘরে কি অবস্থা? হ্যাঁ, এই খোলা জায়গার মধ্যে একটা কুকুর আসতে পারে, শিয়াল আসতে পারে, চতুর্দিকে কোনো টিনের বেড়া নাই, একদম খালি। মানে আমার তো ভয় লাগে। তো ভয় লাগে না? তুই কি, কেন তুই এই কষ্ট করছিস? মা, তোমাদের জামাই আসছে। এই ছেলে, আমার মেয়েটা তো কষ্ট করে এই খোলা রান্নাঘরের মধ্যে কুকুর আসতে পারে, বিড়াল আসতে পারে, শিয়াল আসতে পারে, তুমি দেখো না? ওরা টিন দিয়ে তো বেড়া দিয়ে দিতে পারো। আম্মা, আমি গরিব মানুষ তো, সব সময় সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারি না। তাই আপনি যখন কইছেন, আমি চেষ্টা করবো কয়েকদিনের মধ্যে এই পাখের গোড়টা টিন দিয়ে ঘেরাও দিতে। এই গরিব হয়েছে তাতে কি হয়েছে? ইজ্জতের ভয়ে কি তুমি কাপড় জামা ছাড়া থাকো? তুমি কাপড় পরো না? মা, হয়েছে তো, এবার থামো না, একটু থামো। আমার কিন্তু ক্ষুধা লেগেছে, আমি খাবো। তাতে আমার খাবার রেডি কর, ঠিক আছে? তুই তো জানিস আমার ক্ষুধা লাগলে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। ঠিক আছে মা, তুমি ঘরে যাও। তুমি মায়ের কথায় কিছু মনে করো না, জানোই তো মা একটু এরকম। আচ্ছা, কি জন্য এসেছিলে, কিছু বলবে? না, কিছু কম না, তুমি রান্না করো, আমি একটু আইতাছি। কি গো, কি করছো তুমি? আরে, এই যে টিনগুলো এই জায়গায় রাখছিলাম, এই টিনগুলো বাইর করতেছি। হঠাৎ টিন দিয়ে কি হবে? ওই যে তোমার মা কইলো না যে এই পাখের ঘরে বেড়া দেয়া নাই, এখানে বয়ে রান্না বান্না করস, তা আমার কাছে বিষয়টা শুনে খারাপ লাগছে। সত্যিই তো, তুমি বড় লোকের মাইয়া, কত আরামে ছিলা, আমার কাছে আইসা তোমার আরাম সব ব্যারাম হয়ে গেছে। তাই ভাবলাম যে এই টিনগুলা পাখের ঘরে লাগাই দিই। অবশ্যই টিনগুলা রাখছিলাম, ঘরের একটা সাইডের বেড়া নষ্ট হয়ে গেছে, ওইখানে এই টিনগুলা লাগাইতে চাইছিলাম। সমস্যা নাই, আপাতত পাখের ঘরে লাগাই দিই, তোমার মা অন্তত দেহ। উফ আল্লাহ রে। আচ্ছা, তুমি মায়ের কথা শোনো কেন বলো তো? আমি তোমাকে একদিন বলেছি না, আমার মা যা ইচ্ছা বলুক, এটা তুমি একদম কানে নেবে না। এই রান্নাঘরে টিন দিয়ে কি হবে শুনি? আমি তো দিনের বেলায় রান্না শেষ করে ফেলি, আর এরকম চারদিকের আলো দেখতে, খোলা আলোতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবই বুঝি, তোমার মা যা কয় উচিত কথাই তো কয়। রাগ হয়ে যেটা কয়, আসলে আমি গরিব, আমি তো তোমারে ঠিকভাবে রাখতে পারি না। কথাগুলো তিতা হইলেও সত্য। তুমি বড় লোকের মাইয়া, তুমি কত আরামে ছিলা, সেইখানে আরাম হারাম করে আমার কাছে আসছো। আসলে আমি তো তোমারে কিছুই দিতে পারতেছি না, না ভরণ পোষণ, কিছুই না, শুধু 3 বেলা খাওয়াইতেছি। তাও যে তুমি ভালোবেসে আমার সাথে আসো, কোনো খারাপ ব্যবহার করো না, আমার কাছে খুবই ভালো লাগে। এই কথাটা কিন্তু তুমি আর একদিনও বলবা না, তাহলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই শুনো, তোমার কি আছে না আছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি ধনী গরিব যাই হও না কেন, আমি তোমাকে এভাবে ভালোবাসি, আর এভাবে সারা জীবন তোমার পাশে থাকবো। আমি কি কোনোদিন তোমাকে কোনো কথা বলেছি আমার এটাতে কমতি পড়েছে, ওটা লাগবে? আমি যদি এভাবে থাকতে পারি, তাহলে তুমি কেন মানতে পারো না? আমি জানি তুমি আমার ভালোবাসো, এই জন্যই তো আমার সাথে এখানে পড়ে আছো। আচ্ছা ছাড়ো ওইগুলা, তোমার কাছে যে আমি টাকা রাখতে দিছিলাম, ওইখানে কি টাকা পয়সা আছে? আমার কিছু দিতে পারবা? হ্যাঁ, টাকা তো আছে, কিন্তু হঠাৎ টাকা দিয়ে কি করবে? না, ওই যে শাশুড়ি আম্মা আইছে তো, কি খাওয়াই না খাওয়াই এগুলো তো সে খাইতে পারে না। ওইখান থেকে কিছু টাকা পয়সা নিয়া ভালো করে মাছ মাংস এগুলো একটু কিনে আনতাম। না, ওই টাকাতে আমি একবারও হাত লাগাবো না, আর এই কাজের জন্য তো একদমই না। শুনো, ওই টাকা যেভাবে আছে ওভাবেই থাকবে, আর ওগুলো তুমি একটা কাজে লাগাবে। আমি চাই না এখান থেকে টাকাগুলো নষ্ট করি। দেখো, এমন কইরো না, শাশুড়ি আম্মা আমাকে এখানে মেহমান, এখন আমার কাজ কাম নাই, ওই জমা টাকা দিয়ে তারা একটু খুশি করি, এরপরে না হয় আবার টাকা জমাবো কাজ কাম হইলে। না, ওখানে আমি একটি টাকাতেও হাত লাগাতে দেব না, আমিও খরচ করবো না, তুমিও করবে না। আমি টাকা জমাচ্ছি, আরো কিছু টাকা দেবে তুমি আমাকে, তারপর সবগুলো টাকা একসাথে করে ও যে বললে তুমি দোকানে লাগাবে, ওগুলো করে, তাহলেই ভালো হবে। আর শুনো, ঘরে যে বাজার আছে ওগুলো দিয়ে আমি একদম ঠিকঠাক চালিয়ে নেব, তুমি কোনো চিন্তা করো না।
আর যখন বাজার লাগবে আমি তোমাকে বলবো। কি ব্যাপার, তোমরা দুইজনে দাঁড়ায় কি কইতেছো? আরে তেমন কিছু না, ওই যে তোমরা আসছো না, তাই ও ভাবছিল যে বাজার করবে, আর ওর কিছু জমানো টাকা ছিল। এখন তো ওর একদম কাজ টাজ কোনো কিছুই নেই। আমি আবার ভেবেছিলাম ওই টাকাগুলো যেহেতু জমিয়ে রেখেছি, ও একটা দোকান করবে। এখন ও বলছে যে ওই দোকানের টাকা যে জমিয়েছি ওই টাকাগুলোই দেওয়ার জন্য ও নাকি বাজার করবে। আমি বললাম ওখান থেকে টাকা ধরার দরকার নেই, কিন্তু ও তো কিছুতেই আমার কোনো কথা শুনছে না। না ভাই, আপনার ওই জমানো টাকা দিয়া আমার বাজার করে খাওয়াইতে বলুন। বোনের বাড়িতে আইছি, যা আছে তাই খাবো, তাতে আমরা খুশি। না ভাই, আপনারা আসছেন এই জায়গায় মেহমান, আমি যদি ভালো মন্দ বাজার না করি এলাকার মানুষও তো কি কইব, গ্রামের মানুষজন কইব ওই যে শাশুড়ি আইছে আরে ডাইল ভাত খাওয়ায় ছেড়ে দিছে, এটা খারাপ দেখে না ভাই, আমি একটু বাজার করে নিয়ে আসি। আচ্ছা শোনো না, তোমরা দুজন মিলে গল্প করো, আমি ওইদিকে যাই, দেখি মায়ের আবার কিছু লাগে কিনা। ভাই আসলে আমি বলছিলাম কি, সংসার যেহেতু এত কষ্ট চলতেছে, তাহলে আমি কিছু টাকা দিই, সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করেন, ভয় নাই, মা জানবো না, মারে না জানে এই টাকাগুলো দিয়ে। না ভাই, আপাতত টাকা পয়সা লাগবে না, লাগলে আমি জানাব। আপনি অনেক ভালো মানুষ, আমার টাকাগুলো আপনি নিতে চাইতেছেন না। দেখেন, আপনার জায়গা অন্য কেউ হইলে অবশ্যই টাকার দিকে নজর দিত, আর আপনি টাকা নিতে চাইতেছেন না। ভাই এখন তো তাও আপনাকে চোখের সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারি, কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমি যদি ব্যবসা বাণিজ্য করি তাইলে আমি চোখে চোখ রেখে কথা বলতে পারবো না, আমার লজ্জা লাগবে। আপনি এত ভালো মানুষ, এই কথা যদি মায় বুঝতে পারতো তাহলে আর এইখানে এসে অশান্তি করতো না। ঠিক আছে ভাই, আপনার যদি কোনো সময় মনে হয় যে আমার কাছ থেকে টাকা নেবেন, সংকোচ বোধ করেন না, বললেন, টাকা দিব, আমি যাইতেলাম। ভাবি, তোমার মা আইছে নাকি? ও, আমার মা তো আসছে। কেন দেখো না এখন আমার মারে? না ভাবি, আমার সাথে এখনো দেখা হয়নি। শোনো বল, আমার মা তো কয়েকটা দিনের জন্য আসছে, কয়েকটা দিন দাঁড়ানো শেষ হলে চলে যাবে। তুমি আমার মায়ের কথা কিছু মনে করো না, হ্যাঁ? কারণ তুমি তো আমার মাকে ভালো করেই চেনো, কেমন যেন খিটখিটে স্বভাবের। এর মধ্যে তোমার সাথে তো সারাক্ষণ খুঁটিনাটি নিয়ে লেগেই থাকে, অনেক ধরনের কথা শোনায়। আমি জানি তোমার খুব খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, মা তো, মাকে তো আর ফেলে দেওয়া যায় না। না ভাবি, আমি মাউই মার কথা কোনো রাগ করি না, সে তো আমার মায়ের মতো, তার কথা আমি কি মন খারাপ করব বলেন? বিশ্বাস করো, ওই যে আগের বার যে আসলো, আর তখন মা তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আমার না অনেক খারাপ লাগছিল, বাট আমি কিছুই বলতে পারিনি। কি বলবো বলো, মা তো। আমার না এগুলো অভ্যাস হয়ে গেছে গা। আসলে সবাই তো আমার কথা শোনায়, আমি না কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আচ্ছা, তাহলে আমি মাউই মার কাছে যাই, দেখি ওনার কি কি লাগে। শোনো, আরেকটা কথা, মা কিন্তু একা আসেনি, মায়ের সঙ্গে কিন্তু আমার ভাইও এসছে। আমার ভাইটার একটু খেয়াল রেখো, বুঝুই তো ওর অনেক কিছুর প্রয়োজন হয়, আর ছেলে মানুষ তো ঠিক মতো খাওয়া ছাড়াও থাকতে পারে না। তুমি একটু আমার সাথে কাজ করে একটু হেল্প করো, আর আমার ভাইকে একটু দেখো, তাহলেই হবে। ঠিক আছে ভাবি, দেখি মাউই মার কিছু লাগে কিনা, তাহলে আমি একটু আগাই দিই। যাও। মা, এ নাও, সবকিছু দেওয়া শেষ, এখন তুমি খেয়ে নাও। কি দিয়ে খাবো? কি দিয়ে খাবে মানে? এখানে আমি তোমার জন্য কত কিছু রান্না করেছি, এই যে ভাজি রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছি, শুকনো ভর্তা করেছি। আমি এসব দিয়ে খাই? মাংস কোথায়? গরুর মাংস, চিকেন ফ্রাই, চিংড়ি দু পেঁয়াজু, এগুলো কোথায়? মা আসলে ওগুলো তো রান্না করিনি, তুমি আজকে এগুলো দিয়ে কষ্ট করে খেয়ে নাও, আমি কালকে বরঞ্চ তোমার জন্য সব রান্না করব। না, আমি কষ্ট করে খেতে পারবো না, আমার টাকা আছে, আমি এখানে না পাই আমি কিনে এনে খাবো। আমি এগুলো কেন খাবো? তো জামাইকে ডাক, টাকা নিয়ে আমার হোটেল থেকে খাবার কিনে এনে দে। না না মা, তুমি বাইরে যে খেলে মানুষ কি বলবে? মানুষ তো নানান জন নানান কথা বলবে, তুমি তো আমাদের বাসার মেহমান। এত কথা বলিস কেন? যদি মানুষের কথাই চিন্তা করতি তাহলে নিজে ইচ্ছা করে এইরকম দরিদ্র একটা বাড়িতে বিয়ে করে আসতি না, তাহলে মা বাপি যেখানে বিয়ে দিত তাদের কথা শুনতি। মা তুমি কেন সবসময় আমার এই বিয়েটা নিয়ে পড়ে থাকো বলো তো?
আমাদেরকে কি ছোট করে কথা না বলে তোমার ভালো লাগে না? পরিষ্কার কথা, আমি এগুলো খাবো না, আমি খেতে পারবো না। এখন তোরা আমার খাবার কিনে এনে দিবি না আমি গিয়ে হোটেলে খেয়ে আসবো? কোনটা করবো? শোনো মা, তুমি আছো, বেশ কয়েকদিন থাকবে, এসব নিয়ে আমরা পরেও কথা বলতে পারবো, এখন একটু খেয়ে নাও। আমি পরিষ্কার বলছি, আমি এইসব খাবার খাবো না, আমাকে হোটেল থেকে খাবার এনে দে। মা, আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও, কালকে আমি তোমাকে রান্না করে দিব বললাম তো। বলছি না আমি খাবো না, আবার জিজ্ঞেস করে। কি হয়েছে? দেখো না, আমি মায়ের জন্য ভালোবেসে কত কষ্ট করে নিজ হাতে সবগুলো আইটেম রান্না করেছি, আর এখন মা বলছে এগুলো দিয়ে ভাত খাবে না, হোটেল থেকে খেতে চায়। আম্মা, আপনি আমাদের বাড়ির মেহমান, এখানে বেড়াইতে আসছেন। এখন যদি আমরা বাজার থেকে খাবার দাবার কিনে আনি তাহলে মানুষ দৃষ্টিকোচর দেখবে। তাই আমি কইছিলাম আপাতত এটা খান, তারপরে আমি খাবার দাবার হোটেল থেকে কিনে আনবো দরকার হলে। শোনো, আমি এত কথা বুঝি না। কি রেখেছো আমার জন্য খাবারে? আমি টাকা দিচ্ছি, তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, হোটেল থেকে খাবার নিয়ে আসতেছি। দাঁড়াও, তুমি যে খাবার আনতে যাবে, তোমার কাছে টাকা আছে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। এই নাও টাকা। সিসি মা, কি বলেন? আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনারই খাওয়াবো? টাকা লাগবে না, টাকা আছে, আমি খাবার নিয়ে আসি। আরে তুমি কি দোকান থেকে হাওলাত করে আনবে? টাকা নাও। শোন, আমি একটু রেস্ট নিব। মা, তুমি কিন্তু ওকে এভাবে অপমান না করলেও পারতে। তুমি কি মানুষকে অপমান ছাড়া কোনো কথা বলতে পারো না? তুমি কি জানো ও কতটা কষ্ট পেয়েছে? আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই যেটা করেছিস কি আর বলবো। তুই যদি আমার ভালো চাইতি তাহলে এইরকম অজব পাড়াগায়ের একটা লোককে বিয়ে করে এখানে চলে আসতি না। আর করেই ফেলছিস, তখন সংসার তোকে করতে হবে, আমি তো সংসার করবো না। এখন আমার একটা রুম দে, আমি রেস্ট নেব। ওই যে ওখানে মাঝখানে একটা রুম আছে, ওখানে যে শো। ঠিক আছে। আমার মাকে নিয়ে না আমি আর পারি না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। তুই আছো না তোমার বলি তুই এতক্ষণ আমি ফত চাই বইতে কি দিনও বোঝো তুই হতে আইবা আর তোমার দিয়েন মিষ্টি মিষ্টি হতা হত হইম ইয়েন বলে আর মনে শুধু আনসান 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 করতে নো বুঝো। আচ্ছা, আপনি কি আমার কথা বুঝেন না? আপনি যে আমার সামনে এসে দাঁড়ান, আমার কিন্তু খুব খারাপ লাগে। ও ঋতু, তুই আসলে আর নবুঝিলা দে এই সাইফুলের, তুই নবুঝিলা দে এই সাইফুলের ভিতরে যে তোমার লাগবে সুন্দর একখান তাজমহল বানাই, ইয়েন আসলে তুই টের নাও পদে। আচ্ছা যাক, কথা আমি বাদ দাও। এই যে তোমার লই রে সুন্দর করে বউ সাজাই রে পুতলের মতো আর ঘর যে লই যাইম, তোমার যে কত সুখ রাখুম কত শান্তিতে রাখুম, তুমি আসলে বুঝিত না পারো। শুনেন, আমি আপনার কথা শুনতে চাই না। আপনি আমার সামনে থেকে সরেন তো, আমার এসব ভালো লাগতেছে না। প্লিজ ঋতু, তুই শুধু একখান বার তোমার দুবো নয়ম দিয়ে আই এম ইন সাইফুলের দিকে যদি তাকাও, এই সাইফুল তোমার জন্য কি করতে পারবে সেটা তুমি কখনো কল্পনাই করো নাই। এই সাইফুল একটু একটু শুদ্ধ ভাষা শিখতেছে, তুমি জানো? শুনেন, আর একটা বার যদি এসব কথা আপনি বলেন, আমি কিন্তু আমার ভাইজানের কাছে এসব বলে দেব। শালা বইঙ্গা, তুই আমার বোনের ডিস্টার্ব করস। তারা তোর দেখাইতেছ, তোর আড্ডি উড্ডি ভাঙ্গালাম। আর রামজাদা, আহা ঋতু, তোমার বাইর দ্বারা কিলো হন ফর দে, তুই শুধু একবার রাজি হয়ে যাও, আই নিজে তোমার বাইর হাস জেরে ঠাডাং ঠাডাং করে ঠাডাং করে আনার দ্বারা যাই হই দিম ধরা। আই লাভ ইউ ঋতু। প্লিজ একটা বার। কি বললি তুই আমার বোনরে? কি বললি? বদ্দা বদ্দা, আই কিছু না হয়তো বদ্দা, আই লাভ ইউ হই দি মাত্র। বদ্দা 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 কবি কোন দিন বদ্দা বদ্দা, আই আর কোনদিন নকইম বদ্দা, তবে বদ্দা বদ্দা আমার কানে রে বলবো। এই তুই একা একা এই রোডে আসছিস কেন?
এই যে বাবির একটা ব্লাউজ দিছিল টেলার্সের কাছে, আমি সেটাই নিতে আসছি। ঠিক আছে, আয় বাসায় আয়। ভাবি এই নাও তোমার ব্লাউজ। দাও, সবকিছু একদম ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। আচ্ছা, তুমি আমার একটা কথা কত, পরে কি লেগে তুমি এই যে ব্লাউজ সেলাই করতে পাঠাও? তুমি আমারে বলতা, আমি করে দিতাম। কেন, কি হয়েছে? আমি তো সবসময় ওকে পাঠাই, কোনো ঝামেলা হয়েছে কি? আরে সমস্যা হয়েছে না, ও এই যে গ্রামের রাস্তা দিয়ে একা একা যাইতেছিল, আমি একটা কাজে যাইতেছিলাম, হঠাৎ দূর থেকে দেখি ওই যে বইঙ্গা সাইফুল আছে না, ওই সাইফুল আরে উল্টা পাল্টা কথা কইতেছে, ওরে কয় আই লাভ ইউ। কি বলো তুমি এইসব? কই, ও তো আমাকে কখনো বলে নাই যে ওকে সবাই ডিস্টার্ব করে। আমি যদি জানতাম তাহলে তো পাঠাতাম না। তো তুমি কিছু বললা না ওই সাইফুল্লাহর বাচ্চা সাইফুল্লাহকে? হেডে কি আর বাদ থইছি, আমার সামনে কেউ পড়লে আমি আরে ছাইরে দিমু, আমার বোনরে উল্টা পাল্টা কথা কইব, একদম একটা কনসি পাইছে দিছি ধপা ধপ। একদম ঠিক কাজ করেছো। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে ওই সাইফুল্লাহর ঘরে সাইফুল্লাহকে আমি জুতা দিয়ে পিটাতাম। অন্য এক এলাকা থেকে এসে কি ধরনের ভাষায় কথা বলে আমি না কিছুই বুঝি না। এগুলা ছাড়ো, ওর যদি ব্যবস্থা করতে হয় দরকার হলে চেয়ারম্যানের এরকম এয়ারপোর্ট থেকে ও যদি পরে কোনো ধরনের ডিস্টার্ব করে। আচ্ছা শোনো, এরপর যদি কিছু লাগে তুমি আমারে বলে আমি করে দিব। শোনো না, ও তো বাড়ির মধ্যে একা একা থাকে, ওরও তো মন খারাপ লাগে, ওরও তো জীবনে একজন সঙ্গী চাই। সঙ্গী ছাড়াও আর কতকাল থাকবে? আমি বলছিলাম কি, তুমি ওর জন্য বরং একটা ভালো ছেলে খুঁজে ওকে বিয়ে দিয়ে দাও। আচ্ছা, আমি কি চাই না আমার বোন সুখে থাকুক? ওরে বিয়ে দেওয়ার লাগে কত চেষ্টা করছি, ও কোনোভাবেই বিয়ে করবে না, ও আগের স্বামীর কথাই বারবার মনে করে, আর আমরা পারতেছি না। তুমি যদি পারো তাহলে তুমি তারে রাজি করো, তাইলে বিয়ের ব্যবস্থা করুন যাবে। এইভাবে তো জীবন যায় না বলো। কারোর জন্য কি কারো জীবন থেমে থাকে? ও তো একটা মানুষ, ওরও তো অনেক কিছুর প্রয়োজন পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো ওকে বোঝানোর। আচ্ছা চলো, ঘরে চলো। শোন, আমি চাই তুই তোর স্বামীকে নিয়ে ঢাকায় আস। আমি আর এখানে থাকতে পারছি না। কেন মা, তুমি চলে যাবে কেন? তুমি না আমাকে বললে বেশ কয়েকদিন থাকবে আমাদের বাড়িতে। কোথায় থাকবো? এই পরিবেশে আমি কি করে থাকবো তুই জানিস না? আমি থাকতে পারছি না। মা, তুমি 2-1 দিন থাকো না। তুমি আমার কাছাকাছি থাকলে আমার অনেক ভালো লাগবে। আমি 2-1 দিন থাকার জন্য এসেছিলাম, কিন্তু এসে তোদের বাড়ি ঘর যা আমি অবস্থা দেখলাম, তোর যা অবস্থা হয়েছে দেখেছিস, আয়না দিয়ে বড় আয়নায় দাঁড়িয়ে নিজেকে আগে দেখবি। আমি থাকতে পারছি না, বরঞ্চ তুই তোর স্বামীকে নিয়ে 2-1 দিনের মধ্যে বাড়িতে আয়। ঠিক আছে মা, তোমাদের জামাই বাড়িতে আসুক, তারপরে আমি ওর সঙ্গে কথা বলবো, দেখি কি বলে। হ্যাঁ, তুই বরঞ্চ তোর জামাইয়ের সাথে কথা বলে তুই যত তাড়াতাড়ি পারিস তোর স্বামীকে নিয়ে ঢাকায় আয়, তোদের সঙ্গে আমার কথা আছে। আমি না এই মাটাকে নিয়ে আর পারি না, করেছি আমি একেবারে দুটা নয়। আমি তোমার ঘরে খুঁজে আসলাম, আমি ভাবলাম যে এই ঘরেই তুমি আছো। কি করব বলো তো? দেখো বিছানাটার কি হাল করে রেখেছে। এখন আমি যদি বিছানাটা গুছিয়ে না দেই, তাহলে রাতেই বিছানাতে শুয়ে পড়বে। আর ওকেই বা কি বলবো, আসলে ওর মন মেজাজটা তেমন একটা ভালো থাকে না, তো সারাদিন একা একা রুমের মধ্যেই পড়ে থাকে। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো, ওর সবসময় মন খারাপ থাকে, তো বিছানা গুছাইবো কি, কিছুই মনে থাকে না। শুনো, মা না আজকেই চলে গেছে। আম্মা চলে গেছে? কোন চলে গেছে? কই, আমারে তো কিছু কইলো না। না, তোমাকে বলে যাওয়ার সময় পাইনি। মার নাকি এখানে ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। জানোই তো আমার মার এসিতে থেকে অভ্যাস। আর মা যাওয়ার আগে বললো কি, আমি যেন তোমাকে নিয়ে আমাদের ওই বাড়িতে যাই। ও, আম্মা আমাকে যাইতে কইছে? তাহলে তো ভালোই হয়েছে। আমার মনে হয় কি, মা যে আমাদের প্রতি রাগ ছিল, এটা মনে হয় একদম শেষ হয়ে গেছে। মা আমাদের মেনে নিয়েছে। আচ্ছা, আমরা যাবো না, কিন্তু এর আগে একটা কাম করতে হবে। আমি একটা ভালো পোলা দেখছি, বুঝছো, আগে বিয়ে করছিল, ওর বউ মরে গেছে। তা আমি চাইতেছি আমার বোনের জন্য ওর লগে একটু কথাবার্তা কইতে। তো এখন আমরা যাওয়ার আগে একটু দেখে গেলে ভালো হয় না? তাহলে তো ভালোই হয়। একটা কাজ করো, তুমি বরঞ্চ ছেলেটাকে তাড়াতাড়ি বলো এখানে আসতে, আমরাও দেখি কথা বলি। হ, পোলার লগে আগে আমরা কথা কই, আগে বুঝি পোলার মতিগতি, তার মধ্যে বোঝা যাইব যে ও আসলে কি চায়। আর হলো, এর আগে তুমি ওরে কিছু কইও না। ঠিক আছে, এখন আমিও কিছু বলবো না। আগে থেকে বললে যদি পরে ওর মত চেঞ্জ হয়ে যায়, আগে ছেলেটা আসুক, আমরা দেখি কেমন, তারপরে। আচ্ছা ঠিক আছে, আমি পোলারে মোবাইল করে আইতে কইতেছি। যাক,
এবার মনে হচ্ছে আমার ননদিনের একটা গতি হবে। আমার একটা মাত্র বোন, ওর স্বামীটা হঠাৎ করে মারা গেল। তারপরে ও আর বিয়ে শাদী করতে চায় না। খুব লক্ষ্মী মেয়ে, এই গ্রামের সবাই তো ওর চিনে, কোনো বদনাম নাই। এখন ওর বিয়ে শাদী দিতে চাইতেছি, আপনি তো সবই জানলেন। জি ভাই। যদি আপনার সবকিছু যাই না শুই না আমার বোনের মাইনা নেন, তাহলে বিয়ে দিতে আমাকে কোনো আপত্তি নেই। ভাইয়া, আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল, আমিও চাচ্ছি না এটা লুকিয়ে থাক। আমি আপনার বোনকে কখনোই এই বিষয় নিয়ে কথা বলবো না। আমি তার বিষয় জেনেই তো এসেছি আমি। ভাই, আমার ননদ কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো, ওর মতো মেয়েই হয় না। আসলে কপালের দোষে এরকম হয়েছে আর কি। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে মানুষের যা হয়। ওর স্বামীটা মারা যাওয়ার পর থেকেই ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে, একেবারে একা। অনেকগুলো বিয়ের ঘরও এসেছিল, কিন্তু ও বিয়ে করতে চায় না। কেন চায় না জানেন? কারণ জানেনই তো, মেয়ে মানুষের যদি 2টা বিয়ে হয় তাহলে সমাজ তাকে কেমন ছোট চোখে দেখে, বা তার স্বামীও হয়তো বা খোঁটা দিবে কথায় কথায়। এর জন্য আমি বলি কি ভাই, আপনি যদি আমার ননদকে বিয়ে করেন তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি কোনোদিন আমার ননদকে কষ্ট দিবেন না, আর তার আগের সংসার নিয়ে কোনো কিছু বলবেন না। ভাবি, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি কখনোই আপনার ননদকে এই বিষয় নিয়ে কথা বলবো না। যাক, তাহলে তো ভালোই হইলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি একটা কাজ করো, যাও আমার বোনের এখানে লয়ে আও। ঠিক আছে। এই যে ভাই, এটাই হচ্ছে আমার ননদ, দেখো। ভাবি, তুমি কেন এখানে আমার নিয়ে আসছো? আসলে বোন, তোমাকে আমি ওরকম করে বলতে পারিনি, কারণ তুমি তো বারবারই বিয়ের কথা শুনে না করে দাও। তাই আমি ভেবেছিলাম কি, তুমিও পাত্রটাকে দেখো, যদি তোমাদের দুজনের দুজনকে ভালো লাগে তাহলে আমরা বিয়ের কথাটা সামনের দিকে আগাবো। আর তাছাড়া দেখো, লাইফ তো একটাই, আর কতদিন একা থাকবে? জীবনেও তো মানুষকে প্রয়োজন আছে, তাই না? সারা জীবন তো একা কাটিয়ে দিলে হবে না। বোন, এই যে দেখতেছস পোলা, উনি খুব ভালো মানুষ, ওর লগেই তোর বিয়ে ঠিক করছি। ভাইজান, আমি এখন কোনো বিয়ে করব না। আরে বিয়ে করবি না কেন? কথাবার্তা বললে কি বিয়ে হয় নাকি? আগে দুজন দুজনকে দেখ, একটু ভালো করে কথা বল। যদি মনে হয় যে তোদের মতের মিল আছে তাহলে দেখবো আমরা বাকিটা। শোনো ভাবি, আমি একজন বিধবা নারী। আমাকে এখন বিয়ে করবে, পরে আমার জীবন নিয়ে কথা বলবে। আমি এসব কিছু সহ্য করতে পারবো না, তাই আমি বিয়ে করতে চাচ্ছি না। দেখ বোন, আমি তো তোর সম্বন্ধে জানি তুই বিয়ে করতে চাস না, কিন্তু দেখ, জীবন কিন্তু এইভাবে চলে না। মানুষের জীবনে দিন শেষে কাউরে না কাউরে লাগে। এই ছেলেটা খুবই ভালো, এর বিয়ে করলে তুই সারা জীবন সুখী থাকবি বোন, একটু চিন্তা করে দেখ। দেখুন, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন, এটা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে যেরকমটা ঘটেছে, আমার জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে। আমি মনে করি এখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণই নেই। ভাই, আমি বলছিলাম কি, আপনারা দুজন একটু সামনে গিয়ে কথা বলেন, তারপরে বাকিটা দেখছি। ছেলেটাকে দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগলো, খারাপ কিছু দেখলাম না। আমিও তো ওর সম্বন্ধে জানছি, ভালো ছেলে। বিয়ে দিলে ভালোই হবে, আমার বোন সুখেই থাকবে। দেখুন, আপনার বিয়ে না করার 1000টা কারণ থাকতে পারে, কিন্তু আমি কোনো কারণই জানতে চাবো না। একটা মানুষ কতকাল একা থাকতে পারে বলেন? আমিও আপনার মতো চেয়েছিলাম কখনোই বিয়ে করব না, কিন্তু একটা সময় ভেবে দেখলাম বিয়ে করা স্বামী স্ত্রী শুধু শরীরের চাহিদা মেটানোর জন্যই না, মনের কথা বলা, নিজের দুঃখ প্রকাশ করা, সুখ দুঃখ ভাগাভাগি করা, এটাই কিন্তু। আমি মনে করি কি, আপনি আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করেন। আমি মনে করি আপনার জন্য অনেক ভালো হবে। আমার প্রথম স্বামীর সংসার আমি করতে পারি নাই, এটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা শোনায়। সবাই মনে করে আমার স্বামী মারা যাওয়ার কারণ আমি, সবাই আমাকে দোষী করে, বুঝতে পারছেন? তাই আমি চাই না নতুন করে বিয়ে করে আমি আর মানুষের কথার ভাগিদার হই। এটাই স্বাভাবিক। কিছু মানুষ আছে মানুষকে নিয়ে গবেষণা করে, কে কি বললো কি না বললো ওদিকে কান না দিয়ে আপনি আপনার ডিসিশন নেন। আপনাকে বিয়ে করার জন্য আমি জোর করব না। আপনার জীবনে যেরকমটা ঘটেছে
আমার জীবনে একই ঘটনা ঘটেছে, কিন্তু কই, আমি তো কারো কথায় থেমে নেই। আমি আপনাকে আবারও বলি, নিজে একটু চিন্তা করে দেখেন, আমি মনে করি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, যা বলার আমি ভাইজানের সামনে গিয়ে বলবো। ভাইজান, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, এ তো খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ। আর তুমি একটা কাজ করো, তুমি যাও তাড়াতাড়ি ওরে নিয়ে ভিতরে যাও। আচ্ছা চল বোন, ঘরে চল। আচ্ছা ভাই, এখন আমার বোন যেহেতু রাজি হয়েছে, আমাদেরও তো কোনো অমত নাই, তাইলে আপনি একটা কাজ করেন, ওই আপনার কোনো গার্জিয়ান টার্জিয়ান নিয়ে আমরা দিন তারিখ ঠিক করে ফেলাই। জি ভাইয়া, আমি অতি শীঘ্রই আমার গার্জিয়ান নিয়ে আপনাদের কাছে আসব। তাহলে আজকের মতো আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আম্মা আমার কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমাকে ডেকেছি, শুনলাম তোমার বোনের নাকি বিয়ে। জি, আমার বোনের জন্য একটা সুপাত্র পাইছি, আর আমার বোনও বিয়েতে রাজি হয়েছে, তাই আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলাইছি। ভালোই করেছো। প্রথম কথা হলো, বোন বড় হলে তাকে সবার আগে বিয়ে দেওয়া উচিত। তাছাড়া তোমার বোন তো আবার বিধবা, একবার বিয়ে হয়েছিল। এখন এই বিধবা মেয়ে ঘরে রাখা মানে অনেক সমস্যা। তাছাড়া যুবতী মেয়ে কোথায় কি করে ফেলে। আমি খুব খুশি হয়েছি তোমার বোনের বিয়ের কথা শুনি। আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনি দোয়া করেন যেন আমার বোন সুখে শান্তিতে থাকতে পারে। অবশ্যই অবশ্যই বাবা, আমি দোয়া করি তোমার বোন ভালো থাকুক, আল্লাহ পাক তাকে ভালো রাখুক। তো আমি যে কারণে তোমাকে ডেকেছি, দেখো, আমি অনেক ভেবে দেখলাম, আমার মেয়েটা না একটু মাথা গরম, কথায় কথায় রাগ করে। এই যে তোমার সাথে চলে গেল, তোমাকে বিয়ে করলো, এই সংসার করতেছে, এটা কিন্তু আর পার্মানেন্ট সংসার না। তো যে কোনো মুহূর্তে সংসার ভেঙে চলে আসতে পারে। আম্মা, আমি জানি আমার মতো গরিব মানুষের লগে এরকম কোটিপতি একটা মেয়ের বিয়ে আসলে হয় না, কিন্তু আমার রাজকপাল যে গরিবের বউ কোটিপতি। আর আম্মা, ও আমার অনেক ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি, আর আমার মনে হয় না ও কোনোদিন আমারে ছেড়ে যাইব। বাবা, তুমি আমার মেয়েকে কদিন ধরে চিনো? আমি আমি কই পৃথিবীতে এনেছি, জন্ম দিয়েছি, আমি ছোটবেলা থেকে ওকে চিনি। ওর সারা জীবন ও যদি কোনো একটা জিনিস পছন্দ করতো, ওটা তো কিনবেই বা নেবেই, কিন্তু নেওয়ার পরে খুব অল্প সময় সেটা ব্যবহার করতো। এই একদিন 2-4 দিন ওটা ফেলে দিত, ওর কাছে পুরান হয়ে গেছে, আবার তাকে নতুন করে একটা দিতে হতো। এখন তোমার সাথে যে ও গিয়েছে, তোমাকে বিয়ে করেছে, এটাও কিন্তু চিরস্থায়ী না। ও যে কোনো মুহূর্তে এটা ভেঙে চলে আসতে পারে। এগুলো সব আবেগের বশে করছে। আর ও যদি তোমাকে ছেড়ে চলে নাও আসে, আমি কিন্তু তোমাকে ছাড়িয়ে ওকে নিয়ে আসবো। আম্মা, বিয়ের আগে সে আপনার মেয়ে ছিল, কিন্তু বিয়ের পরে সে আর আপনার মেয়ে নাই, সে এখন আমার স্ত্রী। আর আম্মা, সে আমার কাছে অনেক ভালো আছে। আমরা 2 বেলা ডাই ভাত খাইলেও দুইজনে হাসি খুশিতে থাকি। আমাদের রাতের বেলা ঘুম হয়, কোনো টেনশন থাকে না। সে আমার কাছে অনেক ভালো আছে, আর আমার মনে হয় না সে কোনোদিন আমার কাছে দামি দামি জিনিসপত্র আবদার করবে। আমি যে তোমার বাড়িতে গিয়েছিলাম কেন? তোমার বাড়ির ঘর দেখতে, তোমার ফ্যামিলি দেখতে। আমি দেখে তো দেখলাম যে তুমি নুন আনতে পান্তা ফ্রাই, তুমি আজকে খেলে কালকে কি খাবা তার কোনো ঠিকানাই নেই। এখন ঘটনা হলে তোমাকে আমি পরিষ্কার ভাবে বলি, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। আপনি কি আমার থ্রেট দিতেছেন? তুমি যদি মনে করো আমি তোমাকে থ্রেট দিচ্ছি, তাহলে সেটাই। আর আমার মেয়ে তো তোমাকে ছাড়বে না, ও তো এখন নেশার মধ্যে আছে, তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা শোনো, তোমাকে তো আমি এমনি এমনি ছাড়তে বলছি না, আমি তোমাকে 1,05,000 টাকা দিচ্ছি। টাকাটা পেলে এখন তোমার অনেক উপকার হবে, তোমার বোনের বিয়ের সামনে, বিয়েতেও লাগবে। আর একটা কথা, আমার মেয়ে যদি তোমার কাছে চলে আসে, ওর যে কাবিনে যেসব টাকা টোকা আছে সেগুলো কিছুই আমি চাই না। আমার মেয়ে কিচ্ছু জানবে না, তুমি 5 লাখ টাকা নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাও। নাও। আম্মা, আপনার মনে হয় আমার বুঝতে একটু ভুল হয়েছে। আমার আব্বা ছোটবেলা থেকে আমাদের সুশিক্ষা দিছে,
হয়তো পড়াশোনা করতে পারিনি, কিন্তু আব্বা অনেক কিছু শিখাইছে। আব্বা কইছে কোনোদিন কোনো মানুষের জিনিস নিবা না, কারো জিনিসের প্রতি লোভ করবা না, নিজে পরিশ্রম করে বড় হবা। আব্বার ওই শিক্ষাটা আমার মধ্যে আছে। আপনি হয়তো আমার এলাকায় যাইয়া ভালো করে গ্রামগঞ্জে ঘুরে দেখেন না। যদি আমার সম্বন্ধে 10 জনারে জিজ্ঞেস করতেন তাহলে আপনি জানতে পারতেন যে আমি কতটা ভালো ছেলে। নিজের কথা নিজের বলতে হয় না। হয়তো আমার টাকা পয়সা নাই, আপনার মেয়ের নিয়ে আমি অনেক ভালো আছি, আর আপনার মেয়ে কোনোদিন আমারে ছাড়বো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আপনার টাকা আমার লাগবে না। এই টাকা দিয়ে আপনি আপনার কাজে লাগেন, আর আমার বোনেরে আমি বিয়ে দিতে পারো, এইটু সামর্থ্য আল্লাহ আমারে দিছে। আম্মা, আপনার মেয়ের এলে আমি চলে যেতেছি, পারলে আমার মাফ করে দিয়ে। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল? তোমার সঙ্গে কি এমন কথা বলছে? এই চলো, আমরা এই বাড়িতে আর থাকুন না, চলে যাও। এবার থেকে চলে যাবে কেন? কি হয়েছে? তোমার মা আমারে চরম ভাবে অপমান করছে। মা তোমাকে অপমান করেছে? হ্যাঁ, আমারে অপমান করছে। আর এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারব না। কি লেগে থাকুক কও? আমার গ্রামে বাড়িঘর তো সবই আছে, হয়তো আমি গরিব, কিন্তু মাথা উঁচু করে গ্রামে চলি। কেউ কোনোদিন কইতে পারে না মানুষের কাছে চাইয়া খাইছি। সবসময় নিজে পরিশ্রম করে কাজ করছি। আমি চাই সবসময় পরিশ্রমী হতে, কিন্তু তোমার মা আমারে কেমনে অপমান করলো আমি এটাই বুঝতেছি। কেন অপমান করেছে? কি হয়েছে আমাকে খুলে বলো তো। তোমার মা গরিব মানুষকে কিভাবে অপমান করবে সেই ট্রেনিং ভালোভাবে লইছে, তার অনেক কৌশল জানা আছে। যাই হোক, এগুলো শুনলে তোমার মন খারাপ হইব, তোমার এগুলো শোনার দরকার নাই। আমাকে তো জানতেই হবে কেন মা তোমাকে অপমান করলো। তুমি আমাকে বলো, আমাকে খুলে বলো সবকিছু। দেখো, আমি আমার নিজের মুখে কইতে পারব না। এমন একটা কাজ করতে পারে হে, আমি কল্পনাই করতে পারি না। আমি তোমারে কইতে পারব না। ঠিক আছে, তোমার বলতে হবে না, কিন্তু আমার মার কাছ থেকে আমি জবাবদিহিতা চাইবো। আমার মা কেন আমাদেরকে এখানে ডেকে এনে এভাবে অপমান করলো? দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, কি হয়েছে? কি ব্যাপার মা? তুমি আমাকে বলো, কেন তুমি এখানে আমাদেরকে ডেকে এনে আমার স্বামীকে অপমান করলে? বলো। হ্যাঁ, আমি তোদের দুইজনকে এখানে অপমান করার জন্য ডেকেছিলাম। আমি মানলাম আমার স্বামী তোমার মনের মতো নয়, কিন্তু আমার মনের মতো তো। যাকে নিয়ে সারাটা জীবন আমি থাকবো, সারাটা জীবন আমি কাটাবো, তাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তাহলে তোমার কিসের এত প্রবলেম? মা, তুমি না আমাকে সবসময় বলতে আমি যা চাই তুমি তাই আমাকে এনে দেবে, আমি যে এখানে ভালো থাকবো তুমি সেটাই দেবে। তাহলে এখন কেন এরকম করছো মা? আমি যে তার সাথে ভালো আছি এটা কি তুমি বুঝতে পারো না? তুমি কেন বারবার আমার সুখের সংসারে আগুন লাগাতে চাও? তুমি তো মা, কোনো মা কি পারে তার সন্তানের অসুস্থতার কারণ হতে? তুমি কি চাও না আমি একটা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করি? তাহলে কেন মা বারবার এরকম করো? ও হয়তো বা গরিব, কিন্তু জানো মা, ওর মনটা এত ভালো যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি কখনো আমাদের সাথে থাকো, কিছুদিন থাকলেই তুমি বুঝতে পারবে আমার স্বামীর মতো মানুষই হয় না। তোমাকে আমি এর জন্যই বারবার বলেছিলাম যে মা, কয়েকটা দিন তুমি আমাদের বাড়িতে কাটাও। তুমি তাও থাকলে না কেন জানো? কারণ তোমার তো ইগো প্রবলেম, তুমি তো সব জায়গায় নিজেকে অ্যাডজাস্ট করতে পারো না। আমি এত ধনির দুলালি হয়েও, তোমার মেয়ে হয়েও আমি ওই কুড়ে ঘরে যদি শান্তি পাই, তাহলে তুমি কেন পাও না মা? দেখো, তুমি মারে এত কথা করে লাভ নাই, কারণ মা তো গরিবের কষ্ট বুঝবো না। আমরা গরিব, আমাদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার অনেক বড় একটা মন আছে। আমরা চাই না কোনো মানুষ মনে কষ্ট পাক। মন ভাঙা মসজিদ ভাঙার সমান, এইটা মনে হয় তোমার মা জানে না। যাই হোক, সে মুরব্বী মানুষ, যা বলছে বলুক। আমি সব কিছু ভুলে গেছি, কিন্তু আমি এই বাসায় আর থাকতে পারবো না। মা, আপনি আমাকে মাফ করে দিন, আমরা দুইজন চলে যেতেছি। তোরা দুইজন এই বাড়ির থেকে কোথাও যেতে পারবি না। কেন যাবো না মা? তুমি কি অপমান করা থেকে কোনো কিছু বাকি রেখেছো? রাখোনি। ঠিক যেভাবে দরকার তুমি সেইভাবে অপমান করেছো, একটুকুও ছাড় দাওনি। মা, আমিও বলছি আজকের পর থেকে আমিও ভুলে যাব যে আমার একটা মা আছে, আর আমিও চাই
তুমিও ভুলে যাও যে তোমার কোনো সন্তান আছে। চলো। আমার ধারণা একদম মিথ্যে হয়ে গেছে। আমি ভাবছিলাম তোর জামাই বোধহয় আমাদের সয় সম্পত্তির জন্য তোকে ব্লাফ দিয়ে বিয়ে করেছে, কিন্তু এখন সে উল্টা দেখি। আমি তারে কত কিছু অফার করলাম, কত টাকা অফার করলাম, কত কিছু বললাম, সে কোনো কিছুতেই রাজি হলো না। তার একটাই কথা, আমি আপনার মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাকে নিয়ে সংসার করব। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যান। আমি আর কি বলবো মা বল, আমি তো একদম তাজ্জব বনে গেলাম যে পৃথিবীতে এখনো এত সুন্দর ভালোবাসা আছে, সত্যি সত্যি ভালোবাসা পাওয়া যায় এভাবে। কিন্তু তোর জামাই আমার ধারণাই পাল্টে দিয়েছে। অনেক গরিব আছে যারা নাকি বড় লোকের সয় সম্পত্তির উপরে খুব লোভ থাকে, অনেক ভাবে চেষ্টা করে হয়তো এই সয় সম্পত্তি নিতে চায়, কিন্তু তুমি তার উল্টো। তোমাকে কি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছে? তোমার কোনো লোভ নাই, লালসা নাই। জামাই বাবাজি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দিও। তো মা হলে কি করতে, মনে করো আমি তোমার মা। আম্মা, আপনি এটা কি বলেন? আপনি আমার মা, আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন? আপনি যে এত বড় একটা জিনিস বুঝতে পারছেন, এটা আমার সাত কপালের ভাগ্য। হ্যাঁ মা, আমি তো ভাবতেও পারিনি যে তুমি আমাদেরকে এভাবে মেনে নেবে, আর তুমিও যে পরীক্ষা করতে পারো এটা তো আমার জানা ছিল না। শোন মা, আজকের থেকে তোরা কোথাও যাবি না, তুই এবং জামাই বাবাজি এই বাড়িতেই থাকবি। টাকা পয়সা থাকলে যোগ্যতা প্রমাণ হয় না। আজকের থেকে ওই এই বাড়ির যোগ্য জামাই। মা, এবার দেখলে তো তোমার মেয়ে কোনো ভুল মানুষকে সিলেকশন করেনি। ছোট লোক কোথাকার, তোর সাহস কি করে হয় আমাদের গায়ে মাটি মারার ভগিন্নি কোথাকার? এই, ওকে আর একটা থাপ্পড় দে, ওর একটা থাপ্পড়ে কাজ হবে না। খেলে তুই কি চোখে দেখিস না? আপা, এটা কি করলেন আপনারা? আমি তো খেতে কাজ করতেছিলাম, আমি তো আর পিছনে দেখি নাই যে আপনারা আসতেছেন। কোন কিছু না জানে আপনি আমার থাপ্পড় মারলেন। এই, তুই ওইদিকে ফিরে কাজ করবি কেন? রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে কি যাচ্ছে না, এদিকে তো তোর খেয়াল রাখা উচিত, তাই না? আপু, সত্যি বলছি, আমি তো অন্যদিকে ফিরে কাজ করছিলাম, আপনার পিছন থেকে চলে আসলেন, ভুলবশত ময়লা পড়ে গেছে আর কি। এটা আমি ইচ্ছাকৃত করিনি, সত্যি বলছি। আপনার যেহেতু ক্ষতি হয়ে গেছে, আমি আপনার ড্রেসটা পরিষ্কার করার ব্যবস্থা করে দিচ্ছি। কি বললি তুই? তুই আমার এই ড্রেস পরিষ্কার করে দিবি? তুই আমার এই ড্রেসের দাম জানিস কত? আর তুই কাকে কি বলতেছিস? এই কামলাকে তুই যে বলবি তোর ড্রেসটা 1 লক্ষ টাকা, ওই 1 লক্ষ টাকা কিভাবে হয় ও কি জীবনে গুনতে পারবে না চোখে দেখেছে? আপু, আমি আবারও বলছি, আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি ইচ্ছাকৃতভাবে কাজটা করিনি। দেখছিস, গ্রামের গেও ভূত আবার শুদ্ধ ভাষায় কথা বলা হচ্ছে। কোত্থেকে শিখেছিস বলতো? বুঝেছি, ইউটিউব ঘেটে ঘেটে, তাই না? এইটা কেমন কথা বললেন? আমি গ্রামের মানুষ বলে কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো না? তোদের মতো গ্রামের ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আরে তোরা গ্রামের মানুষটা তো শহরের মানুষের কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য ইচ্ছে করে এই কাজগুলো করিস। না আপু, আমি সিম্পিতি নেওয়ার চেষ্টা করব কেন? আচ্ছা বাদ দেন, কিন্তু আপনাদেরকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি, আপনারা কোথায় এসেছেন? হাই, আমরা কে সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই আগে আমাদেরকে এই কৈফিয়ত দে, তুই কেন আমাদের গায়ে মাটি ছিটালি? দেখুন, গ্রামের মানুষ নিয়ে যে চিন্তা করছেন এটা আপনারা ভুল চিন্তা করছেন, গ্রামের মানুষ এরকম না। আচ্ছা বাদ দেন, আমাকে সত্যি করে বলুন তো আপনারা কার বাড়িতে এসেছেন? তুই আবারও সে একই কথা জিজ্ঞাসা করছিস যে আমরা কার বাড়িতে আসছি? শোন, আমরা না যার বাড়িতে আসছি সে যদি জানতে পারে তুই আমাদের সাথে এই ব্যবহার করেছিস, তাহলে না তোর অবস্থা অনেক খারাপ করে ছাড়বে বলে দিলাম। ছোট লোকের আর একটাও যদি কথা বলিস তাহলে তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে বলে দিলাম। সর সামনে থেকে। আয়, আর ভাল লাগছে না হাঁটতে হাঁটতে, এটাই মূলত বাড়ি হবে। বাড়িতে কি কেউ আছে? কেউ নাই বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি রাজুদের বাড়ি? হ্যাঁ, এটা তো রাজুগো বাড়ি, কিন্তু তোমরা কারা? তুমি তো চিনতে পারলাম না মা। আপনি আমাকে চিনবেন না, আমি আশা, আমার বাবার নাম কামাল আহমেদ, আর ও আমার ছোট বোন নদী। ও আচ্ছা, তোমরা কামাল ভাইয়ের মাইয়া। কি কইতেছো তোমরা চিনবো না? অবশ্য তোমরা তো ছোটবেলায় দেখছি, এখন তো মাশাআল্লাহ তোমরা অনেক বড় হয়ে গেছো। তা ভালো আছো মা? তোমার বাবা কই? তোমার বাবা আসে নাই? না না, আব্বুর তো সময় নেই, আব্বু এখন আসবে না, আব্বু পরে আসবে। তা আপনি কে? আমি রাজুর মা। ও
আপনি তাহলে রাচুর মা? দেখ নদী, তোর শাশুড়ি আম্মা, সালাম কর। দেখেছিস আব্বু এটা একটা কাজ করছে। কোন বাড়িতে তোর জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করলো এটা? বাড়ি কি? মা ওনারা কারা? এটা হচ্ছে নদী, তোর ভাইয়ের জন্য যে বিয়ে ঠিক করছিলাম। ও, উনি তাহলে আমার ভাবি গো। আমাকে ধরতে আসো না তুমি, হ্যাঁ? গেও ভূত কোথাকার, আবার আসে আমাকে টাচ করতেছি। নোংরা হয়ে গেল আমার শরীরটা। ও মা, এটা তোমরা কি করলা? আমার মায়ের তুমি এভাবে ধাক্কা মারলা কেন? তো ধাক্কা দিব না? আপনার মেয়ে আমাকে টাচ করতে আসে কেন? হ্যাঁ, ড্রেস আপনার কি অবস্থা? শরীর থেকে পুরো গন্ধ আসতেছে। এটা তুমি কি কইতাছো? তোমার গায়ে গন্ধ দেবো মানে? তুমি তো কয়দিন পর আমার ছেলের বউ হইবা, আর এখন তোমার ননদ হলে তুমি এভাবে ধাক্কা মারলা? কি? আমি হব আপনার ছেলের বউ? আমি কি আপনাকে একবারও বলছি আমি আপনার ছেলেকে বিয়ে করব? এসব তুমি কি কইতাছো মা? ছোটবেলা থেকে তো রাজুর সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, তাই না? এই বিয়ে আমি মানি না। একজন মানুষকে চিনি না জানি না তাকে বিয়ে করে ফেলবো হুট করে, তাই না? আসছিলাম একটু চেনা জানার জন্য, কিন্তু এসে তো দেখলাম বাড়ি ঘরের যা অবস্থা। আমার আর কিছু চেনারও দরকার নাই, জানারও দরকার নাই। যা জানার আমার জানা হয়ে গেছে। আপু, তুই আব্বুকে কল করে বলে দে এই ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। শুনো মা, চোখের দেখাই অনেক সময় সত্য হয় না। আর তোমরা কেউ এনে দাঁড়া কথা দিবা? আও ঘরে আও। আপনি যেভাবে বলছেন ঘরে এসে বসো, মনে হচ্ছে আপনার টিনের ঘরে এসি লাগানো আছে। শুনো মা, কারো সম্বন্ধে ভালোভাবে না যাই না শুই না এইভাবে বলতে হয় না। দেখেন, আর কি জানবো, আর কি জানার বাকি আছে? যা জানার আর যা দেখার তা তো সব চোখের সামনে একদম ক্লিয়ার। এই, এক কাজ করে আমরা এখানে বসি। এই চল তো, সাইতা লোক কত আছে, আয় আয়। আমি যদি জানতাম যে এই পরিবেশ, আমি জীবনও আসতাম না। আব্বু এটা কি করলো? ছাড়ো, কি আয় লাগায় রাখছো তুমি? এগোর সামনে আমার কথাই কইতে দিলা না। তোমার লগে কেমন অপমানজনক কথাবার্তা কইলো। আর এমন একটা মাইয়ারে তুমি এই বাড়ির বউ বানাবা, আমার ভাবি বানাবা, এটা না আমি ভাবতেই পারতাছি না। আমি নরদমু, আমি একটু জড়ায় ধরতে গেছি, তোমার চোখের সামনে আমারে কেমনে ধাক্কা মেরে ফালাই দিল। তুমি কিচ্ছু করে না ওরে। আরে আস্তে কো, আবার শুনবো। আমি কি মেয়ের লগে বিয়ে ঠিক করে রাখছি তোর ভাইজানের? তোর বাপে তোর ভাইজান যখন ছোট তখন বন্ধুর লগে কথা দিয়ে রাখছে। আমি কি ঠিক করছি? মা, মানলাম বাব্বাই কথা দিয়া গেছে, এখন কথা দিলে যে কথা রাখতে হইব, এটা কি কোনো কিছু তো হয় নাকি? আর ওই মেয়ের ব্যবহার দেখছো, কি খারাপ ব্যবহার। এখনই এমন করে, বিয়ার পর তো আমার জীবনটা একদম কয়লা বাড়াই দিব। মা, তুমি হারে বউ হিসেবে মানতে পারলো, আমি হারে ভাবি হিসেবে মানতে পারুম না। তুই যা কইছস তা আমিও ভাবতাছি। তোর বাপের লগে প্রায় সময় কথা হয়, ওর বাপ মায়ের কত সুনাম করে, মেয়েরা কত ভালো, কিন্তু এখন তো দেখতেছি উল্টাটা। মা, এইটা তো হ্যাঁ কইবো, হ্যাঁ তো মাইয়া, মাইয়ার বদনাম কি কোনো বাপ মাই কইবো? তুমি কও, আমি যদি কার লগে খারাপ ব্যবহার করি তুমি কি আমার বদনাম কইবা? কইবা না। সবসময় তো কইবা আমার মাইয়া বলো, আমার পোলা বলো, আমার মাইয়া আমার কাছে রাজকুমার, এই সেই এগুলাই তো কইবা। মাইয়া প্রশংসাই তো বাপ মারা করে, হ্যাঁ বাপেও তো এইগুলাই করবো, তাই না? এই মেয়ে যদি ভালোই হইতো তাহলে হ্যাঁ গেরান আইতাছে, হ্যাঁ তো ভালো একটা 3 পিস পরে আইতে পারতো। দেখছো বড় বোনটা কি সুন্দর শাড়ি পরে আইছে, হ্যাঁ কি একটা প্যান্ট আর একটা কি কালার একটা শার্ট পরে আয়া পড়ছে। মানুষের দুই কথা কইলে তো আমগরি কইবো, আমগরি কথা শুনতে হইব, তোমার কথা শুনতে হইব। মা, ও তো বোঝা উচিত ছিল, এটা তো গ্রামের বাড়ি, তার উপরে শ্বশুর বাড়ি চাইতাছে, একটা ভালো 3 পিস পরে আইলেও তো হইতো। দুই বোনে ড্যাং ড্যাং করতে করতে আয়া পড়ছে, একটা গার্জিয়ানও নিয়ে আহে নাই লগে কইরা। আচ্ছা ঠিক আছে, তোর এসব নিয়ে মাথা কামাইতে হইব না। আমি কামাল ভাইয়ের লগে কথা কইতাছি। আসলে ছোট মানুষ তো, আর নতুন জায়গায় আইছে, এই জন্য বুঝতে পারতাছে না। তুমি যেমনি কথা কইতাছো মনে হয় মাইয়া নাক টিপ দিলে দুধ পারবো। বিয়ার বয়স হয় নাই না, বিয়ার বয়স না হলে এমনি এমনি এত দূর থেকে এনে পড়ছে না, উড়ে উড়ে আইছে। আরে তুই তো বিয়া হইয়া অনেক আগে ঝগড়া শুরু করে দিতেছিস। তুই কি সবসময় তোর ভাবি লাগে ঝগড়া করবি? বিয়া হয়নি, এখনই বৌমা ডাকা শুরু করে দিছো, এখনই মেয়ের পক্ষ নিয়ে কথা কইতেছো না। যেটা উচিত, যেটা সত্য, আমি তো হেডেই কইলাম। এখন তুই যা তো, তোর ভাইজানকে খবর দে, তাড়াতাড়ি এই তো কম যে ঢাকা থেকে মেয়ে মানাইছে, বাসার সদাই করতে বুঝা। কি এমন মেহমান, অগরে আবার আমাকে রান্না বান্না করে খাওয়াইতে হইব। তোমার লোক যে ব্যবহার করছে, আমার তো মন চাইছিল দারুড়ে যা পিড়ে অগো আমি বাড়ি থেকে বাইর করে দিই, তাহলে তোমার দিকে তাকে আমি কিচ্ছু কইলাম না। এখন আবার শরবত বানায় খাওয়াইতে হইব, রান্না বান্না আপ্যায়ন করতে হইব, কত কিছু রং রং শুরু করে দিচ্ছে বাড়ির মধ্যে। শুন মা, আমার বাড়ির একটা সম্মান আছে,
তোর বাপেরও সম্মান আছে। আমাকে এমন কিছু করণ যাইব না যাতে এই বাড়ির সম্মান নষ্ট হয়, তোর বাপের সম্মান নষ্ট হয়। আমি চাইতেছি তুমি শরবত বানাই তারপরে খাওয়াও। তুই কথা কম, তুই তারা করে যা, তোর ভাইজানকে খবর দে, দেখ ও বাড়িতে মেহমান এসেছিস। যা নাও তুমি গিয়া শরবত বানায় দাও। কি যে যন্ত্রণা রে। ভাইজান অনেক কাজ করছো, এখন চলো মাই তোমার বাড়িতে যাইতে কইছে। আচ্ছা তুই গিয়ে মারে ক গিয়া, ক্ষেতের কামটা করতে আর 20-25 মিনিট সময় লাগবো, কামটা সাইরা পড়াইতেছি। না না ভাইজান পরে গেলে হইব না, এই কামাই তুমি পরে কইরো। মাই তোমার অক্ষণ যাইতে কইছে, বাড়িতে মেহমান আইছে, তোমার বাজারে যাইতে হইব। বাড়িতে মেহমান আইছে? মেহমান আবার কেডা? কে আর আইবো, তোমার বউ আইছে আর আর বড় বোন আইছে, মানে আমার বিয়ে আইনে আইছে। কি কস? আবার বউ মানে? দেখ এই ঠাড়া ভরা গরমে কাম করে এমনি মাথা গেছে, তোর কথা হই না মন মেজাজ আরো খারাপ হইতেছে। ফাইজ দিমি রাখ, কাম করতে দে। তুমি আমার ভাইজান লাগো, তোমার লাগে আমি ফাইজলামি করতে যাবো কি লিগা? আমি যা কইতাছি সত্য কইতাছি, তোমার বউ আর আর বড় বোনে আইছে, বিশ্বাসটা হলে গিয়া দেখো। দেখ তুই কি কইতেছ আমি কিছুই বুঝতেছি না, তুই সত্যি করে কবি বাড়িতে কে আইছে? ভাইজান তুমি কি ভুলে গেছো, আব্বাই যার বন্ধুর মাইয়ার লগে তোমার বিয়ে ঠিক করছিল না, হেই মাইয়া আইছে। কি কস? ওর আজকে বললো? অগর তো আজকে ওর কথা না, কিছুদিন পরে ওর কথা ছিল। হেরা আমি কেমনে কমু, লেগে তো কইতাছি তোমারে চলো না, তুমি তো এনে দাঁড়ায় দাঁড়ায় আমার লগে কথাই কইতাছো। আইছে তো আইছে, আবার একটা মন মুরব্বী নিয়ে আয় নাই, দুইটা বোন ড্যাং ড্যাং করতে করতে আয়া পড়ছে। ভাবা যায় বাড়িতে মেহমান আইছে, হ্যাঁ তো কিছু খাইতে দিতে হবো তাই না? এহেনে বই আমার লগে কথা কয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়িতে চলো। আইসে চল চলো। ডিসকাস্টিং, কি পরিমাণ বাজে স্মেল আসতেছে তার। তুই তো তোর শ্বাস নিতে পারছিস, আমি তো শ্বাসটাও নিতে পারছি না। কিভাবে যে মানুষ এইখানে থাকে আল্লাহ। আয় ছোট লোকের বাচ্চা, এই বাড়িতে কি করতেছিস তুই? হ্যাঁ চাষার, তুই আমাদের পৃথিবীতে এই পর্যন্ত কেন আসছস? ওই মুখ সামলায় কথা কইবেন, কি উল্টা পাল্টা কইতেছেন? আর আপনার এই বাড়িতে কি করেন? আমরা এই বাড়িতে কি করতেছি সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ তুই এই বাড়িতে কেন আসছিস সেটার জবাব দে। ভাইজান উনারা এগুলো কি কইতাছে? তোমার লগে কি আগে কথা হইছে আর উনি তোমার থাপ্পড় দিছে মানে? আর কইস না, এই দুইটা মেয়ে চরম বিয়াদব, বিয়াদবের সীমা পার করে ফেলছে। আমি তো কিছু কই নাই, এখন আমার নিজের বাড়িতে এসে আমার অপমান করতেছে। কি কি বললি তুই? আমরা বেয়াদব? দেখছিস আপু কি বললো? আরে রাস্তায় তো তোকে আমার বোন একটা থাপ্পড় দিয়েছে, আমি এখন তোকে থাপড়াতে থাপড়াতে তোর দাঁতগুলো সব ফেলে দিব। আরে ভাইজান চিল্লাপাল্লা করো না, কি হইছে এরকম করতেছে? একটু খুলা কও। আর কইস না কই, আমি খেতে কাম করতেছিলাম, ওরা পাশ দিয়ে যাইতেছিল, ভুলবশত মাটি ফেল দিকে ওদের শরীরে পড়ছে। তা না শুনে আমার কথা না বুঝেই আমার ধামকে থাপ্পড় মারলো। আর কত কথা কইলো, আমি গ্রামের খেত, আমি কামলা, কত কি, আমি কিচ্ছু কই নাই। যে শহরের মাইয়া বইলা কিছু কইতে পারিনি তখন, আর আমার নিজের বাড়িতে এসে আমার অপমান করতেছে। তো থাপ্পড় দিব না তো কি করবো? হ্যাঁ তুই ইচ্ছে করে আমার এই দামি ড্রেসটা নষ্ট করেছিস, আমি জানি। তুই ইচ্ছে করে মাটিগুলো আমার ড্রেসে ছিটিয়েছিস তাই না? কি হলো, তুই হাসতেছিস কেন? আর কি সার্কাস চলতেছে? না ভাইজান সার্কাস না, বিয়া হয় নাই ভাবির সাথে, এখনই তুমি এমনি ঝগড়া করতেছো? বাড়িতে আইতে নাইতে? বিয়া মানে কি কস? কারা কি বিয়ে করবো? কি কস উল্টা পাল্টা? কেন তুমি তো এই যে উনারে বিয়া করবা, আর উনি তো হইতেছে ওই যে বাবা যে কথা রেখেছিল না, এই হেই মাইয়া। কি তোর নাম কি রাজু? হ, আমার নামই রাজু। দেখ দেখ নবী, দেখ তোর হবু হ্যান্ডসাম হাজবেন্ডকে দেখ, যে কিনা গ্রামে আসতে না আসতে তোর গায়ে কাদা ছিটিয়েছে। ভাই থামেন, অনেক হইছে। মা, ভাইয়া তিলাসিলে কইলো না। তুই চুপ থাক। বাবা, কি রে, বাড়ির মধ্যে ঢুকে চিল্লাচিল্লি শুরু করছস, কি হয়েছে? মা চিল্লা চিল্লি করবো না কি করবো? এই মেয়েগুলো এখানে কি করে? ও মা, তুই চিনতে পারতেছস না? ওরা শহর থেকে আইছে, ওই যে তোর কামাল কাকা আছে না, তোর বাপের বন্ধু, তার দুই মেয়ে, এটা হচ্ছে বড় মেয়ে আর ওইটা হচ্ছে ছোট মেয়ে। এই ছোট মেয়ের সাথে তো তোর বাপের বিয়ার কথা পাকাপাকি করে গেছে। মা তুমি এটা কি কইতেছো? এই ফাজিল মেয়েরা আমি বিয়ে করুম? তুমি জানো না কি পরিমাণ বেয়াদব এরা? আরে বাপ, তুই কি সব বাজে কথা কইতাছস? অসম্ভব মা, আমি এই মেয়ের বিয়ে করতে পারবো না।
তুই আমাকে কি বিয়ে করবি না? হ্যাঁ, আমি তো তোকে কোনোদিন বিয়ে করব না। দেখছিস আপু, এই কামলার কি বলতেছে, আমি নাকি ওকে বিয়ে করব? হ্যাঁ, ও সেই আশা নিয়ে বসে আছে। এই ছোট লোকের বাচ্চা, তোর কি যোগ্যতা আছে যে তুই আমার বোনকে বিয়ে করবি? তোর কোন সাইড থেকে মনে হলো যে তুই নদীকে বিয়ে করতে পারবি? হ্যাঁ, চিরা খাতায় ঘুমায় ঘুমায় তুই লাখ টাকার স্বপ্ন দেখছিস? জি না, আমি স্বপ্ন দেখি না, এরকম দুঃস্বপ্ন আমি জীবনও দেখতে চাই না। তোর কি শুরু করছিস? একটু থাম না। এই তুই এখন ঘরে যা, তো যা, বাজার জানলো বুঝা। মা, তুমি এটা কি কইতেছো? যে মাইয়া তোমার পুরো গায়ে হাত তুলছে, এই মায়ের গলায় আমি বাজার করতে যাবো? তোর কি করছিস? তুই শুনস না আমার কথা? যা বাজার যা। তুই খারাপ হয়েছিস কার? নদী, তোর শাশুড়ি আম্মা এই বাড়িতে বউ হয়ে থাকলে তুই রাজরানী হয়ে থাকবি। তোর চুপ করতো, এসব ফালতু কথা একদম বলতে আসবি না। হ্যালো, লাইটার হবে তোমার কাছে? কি ম্যাচ 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 আছে? হ্যাঁ আছে তো, কিন্তু ওই ম্যাচ লাগতে আপনি কি করবেন? আরে এই যে সিগারেট খাবো। কি আপনি মাইয়া মানুষ, আপনি সিগারেট খাবেন মানে? কেন, মেয়ে মানুষ কি সিগারেট খায় না নাকি? এটা আবার কি আজব কথা? না না, আমাকে ওই গ্রামের মেয়েরা সিগারেট খায় না। ও হ্যালো, আমি কি তোমাদের গ্রামের মেয়ে নাকি? হ্যাঁ, আমি শহরের মেয়ে, আর আমাদের শহরে না এগুলো একটা সিম্পল ম্যাটার। ভাবি, আগে যা করছেন করছেন, কিন্তু এখন তো আপনি এবারের বউ হইবেন। আমার ভাবি, আপনি যেদিকে যাইবেন আমি তো সেদিকেই যাবো। এখন আপনি যদি সিগারেট খান, আপনার দেখা দেখি তো আমারও খাইতে মন চাইবো, পরে তো ঝামেলা হয়ে যাবো, বুঝেন না? এইসব আপনি খায়েন না। আমগো বাড়ির বউরা, এই গ্রামের মেয়েরা এটি খায় না। আর এইসব কথা যদি আমার মায়ের জানে, তাহলে কিন্তু অনেক খারাপ হইব। এসব আর খায়েন না। শাট আপ, তোমার সব ফালতু কথা বন্ধ করো। সে কখন থেকে ভারী ভারী করতেছো, আমাকে ভাবি ডাকতেছো কেন? তোমার ভাইকে কে বিয়ে করবে? হ্যাঁ, নেন ভাবে, আপনার কই, আপনি চাওয়ায় না চাওয়ায় কিচ্ছু হইব না। আপনার বাবা আর আমার আব্বা দুজনেই তো কথাবার্তা সাইরেই গেছে। এখন আপনি চাইলে কি আর না চাইলে কি? মনে করেন আপনাকে বিয়ে হয়েই গেছে, এখন খালি অনুষ্ঠান করে আপনার উড়াই আনা বাকি। ধর, এসব ছোটবেলার বিয়ে না আমি মানি না। আর এরকম অশিক্ষিত গাইয়া ছেলেকে কে বিয়ে করবে? হ্যাঁ, দাবি, আপনি কিন্তু ভুল করতেছেন। আমার ভাইয়ের যেমন ভাবছেন, আমার ভাই কিন্তু অমন না। আমার ভাই অনেক ভালো। এখন চলেন আপনারা আমি মিলা এই পাঁচটা গুড়েন বাইক চালাই। আর শুনেন, এসব সিগারেট খাওয়া বন্ধ করেন, এসব খাওয়া ভালো জিনিস না। কি এইটা খারাপ? আর আমি যে ড্রিঙ্কস করি, ও তুমি তো আবার গাইয়া, মানে অশিক্ষিত। ড্রিঙ্কস বা অ্যালকোহল এগুলো তো বুঝবে না। মদ মদ, আমি কিন্তু মদও খাই। এইগুলো কি কইতাছেন? মাইয়া মানুষ আপনি এইগুলো খান? এটি তো বিশ্রী খাওন। এই গাইয়াগুলোর না একটাই স্বভাব, সব কিছুতে জ্ঞান দেওয়া শুরু করে দেয়। ডিসকাস্টিং। এই বাবা, এই মাইয়া তো সিগারেটও খায়, এই কথা তো মারে জানাই তৈব। শেষ মা, বাইজানের জীবনটা একবারে শেষ হয়ে গেল। আব্বাই বাইজানের জীবনটা একদম ধ্বংস করে দিল। ওই তুই কি কস রে? আমি তো কিচ্ছুই বুঝি না। কথা নাই মাথা না, দৌড়ে কষা তোর বাইরের জীবন শেষ করে লেছে তোর আব্বাই। মা, আমি পাগল নেই, আমার মাথা একদম ঠিকই আছে। আজকে যা আমি দেখছি, আমি তো নিজের চোখটা বিশ্বাস করতে পারতেছি না। নিজের কানে যেটা শুনলাম, এটা শোনার আগে আমার কানটা বয় হয়ে গেল না কেন? মা, আমি তোমার কই শুনো, তুমি না কইলে আজকে 5-6টা বাজি করবা, শাকটা নিয়ে আমি পাকঘরে ঢুকতেছি, অমন সময় ওই মাইয়া আইসে, যেই মেয়ের লোক আমার বাড়ি বিয়ে ঠিক করছে। আই আমার কাছে কইতাছে ম্যাচ আছে কিনা। আমি যে গেলাম ম্যাচ দিয়ে আপনি কি করবেন? কয় কি মা জানো, হ্যাঁ বলে সিগারেট খাইবো, এর লিগা ম্যাচ খুঁজতে আইছে। মা, কি কস এসব বাজে বাজে কথা? মাইয়া কোনোদিন সিগারেট খায়? তোমার লাগে আমি মিথ্যা কথা কইতে যাম কি লিগা কও তো? তুমি তোমার মা, তোমার লাগে মিথ্যা কথা কি আমার কোনো লাভ আছে? নিজের পকেট থেকে সিগারেটটা প্যাকেট বাইর করে আমারে দেখাইতাছে মা যে হ্যাঁ সিগারেট খাইবো। কস কি? মাইয়া সিগারেটও খায়? না না, এটা তো ভাইজান আমার কয় নাই যে আর মাইয়া সিগারেট খায়। মা, ও মাইয়া খালি সিগারেট খায় না, ওই মাইয়া আমারে কইছে ওই নাকি মদও পর্যন্ত খায়। হাই হাই, এটা তো রীতিমতো তুই আমার ভয় পাইও দিতেছস। এখন আমি কি করি? আমার কাছে লাগে কামাল ভাই লাগে অনেক কথা কওয়া দরকার। আব্বাই কি এরকম কাম করলো? এই ছোটবেলায় ভাইজানের বিয়েটা ঠিক করার কি দরকার ছিল? শোন, এইভাবে বলিস না। বাপ মাই যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। মা,
বাপ মা যদি ভালো লেগেই করে তাহলে আমার ভাইজানের কপালটা পুরলো কি লেগে এরকম একটা মাইয়াই আমার ভাইজানের কপালে জুটলো না। শুন, তুই আসলে ভুল বুঝতেছস। আমার কাছে লাগতেছে এই যে কোনো ঝামেলা আছে। কামাল ভাইয়ের কাছ থেকে আজকে থেকে তুই মেয়ের গল্প শুনি না, সেই ছোটবেলা থেকে সব পদপদের গল্প আমার কাছে করছে। কিন্তু আমার কাছে মনে হইতেছে না মেয়েরা এত খারাপ। এই জায়গায় নিশ্চয়ই কোনো চলচাতুরি আছে। মা, আমি নিজের চোখে দেখছি, ওই মেয়ে যা কইছে নিজের কানে শুনছি, আর তুমি কইতেছো এখানে কোনো ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আজকে যা হয়েছে খবরদার তোর ভাইজান যেন জানে না। আমি আগে কামাল ভাইয়ের লোকে কথা কয়ে দেখি আসলে ঘটনাটা কি। একদম মুখে তালা দিয়ে রাখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইতেছো আমি ভাইজানকে কিছু কমো না। তবে মা, বিয়া দেওয়ার আগে তুমি ওই মেয়ের সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিও। আমি যা রান্না করে যা, আমি বিছানা গুছাই দিতেছি, যা। ও মা, তুমি এই দুপুরে আইছো, কিছু খাও নাই, সন্ধ্যা হয়ে গেল, কিছু খাইবা? আও ঘরে আহো। তা আপনি কি ভাবছেন আপনার এই ফকিন্নি বাড়ির ভেতরে গিয়ে আমরা বসবো? যান এখান থেকে। মা, তোমরা এসব কি কইতাছো কত? তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝি না। রাইত হয়ে যাইতেছে, যদি তোমরা দুই বোন এই জায়গায় বইয়া থাকো তাহলে কি শোভা পায়? তাছাড়া তোমার আব্বা যদি শুনে কষ্ট পাইব, খুব আমি মনে হয় তোমার অবহেলা করছি। শোনেন, আব্বুই না হচ্ছে সব নষ্টের গোড়া। আমার আব্বু যদি আমাদের কষ্ট বুঝতো তাহলে এই ছেলের সাথে না কখনো আমার বিয়ে ঠিক করতো না। আরে মা, তোমরা খালি খালি আমার ছেলেটারে ভুল বুঝতেছো। তোমরা উপর দিয়ে যেরকম ওরা দেখতেছো, আসলে কিন্তু ভিতরে ভিতরে তা না। ও খুব ভালো ছেলে, খুব ভালো মনের মানুষ সে। আপনার ভালো মনের ছেলেকে নিয়ে আপনার ঘরে বসে থাকেন, এটা আমাদের দেখার বিষয় না। আব্বু যে কেন চাষার ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক করছে, আব্বু যে কেন ওটা কাজগুলো করে আমি বুঝি না। মা গো, রাগ করে থাকো না মা, আমি তো তোমার মার মতো, মার কথা ফালাইতে হয় না। আও, তোমাকে নিশ্চয়ই অনেক ক্ষুধা লাগছে, ঘরে অনেক খাম বানাইছি, খায় না আহো। আপনাকে বলছি আমরা খাবো না, আপনার টিনের ঘরে আমরা গিয়ে বসবো না। যান এখান থেকে, এত কথা বলতেছেন কেন? কে লেগে এত জিদ করতেছো কত? তোমার বাবা শুনলে আর রাগ করবো না? আপনি আমাদের সম্পর্কে জানেন? আমাদের লেভেল সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আমরা এসি ছাড়া 1 সেকেন্ড থাকতে পারি না, আর সেই জায়গায় এখানে এসে তো মনে হচ্ছে আমরা দোজকে আছি। আপনি এখান থেকে যান তো প্লিজ, মেহেরবানি করেন একটু আমাদের উপর। আপনার কথা শুনতে আর ভালো লাগছে না। আরে এগুলো তুমি কি কইতেছো? শোনেন, আপনার ঘরে আমরা যাবো না, খাবো না কিছু। আমার আব্বু আসতেছে, আমার আব্বু এসে খাবার ব্যবস্থা করবে। আপনি এখান থেকে যান তো। কি ব্যাপার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? বললাম না আমরা ভিতরে গিয়ে বসবো না, যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খাওয়ান দাম তো মনে এই জায়গায় দিয়ে যাই। খাবারও খাবো না, যান। এই নদী, আব্বু কি সত্যি আসতেছে? আর দূর, কিসের আব্বু আসতেছে, এমনি বললাম। তুই ওদের খাবার নিয়ে এসো? আমি না বিশ্বাস করতে পারতেছি না, আমার না বিশ্বাস হইতেছে না। তোমার লগে আমার বিয়ে হইলো, তুমি নিজেতে রান্না করে আমার জন্য নিয়ে এসো। আচ্ছা, এখন তো আমরা স্বামী স্ত্রী, আপনি কি আমাকে পেয়ে খুশি না? খুশি মানে কি কও? আমি তো মহা খুশি। আমি তো ভাবতে পারতেছি না তোমার লগে বিয়েটা আমার যে হইব। কেন আমার সাথে বিয়ে হবে এটা আপনি ভাবেননি কেন? কেমনে ভাবমু কও? শুনো তো, তুমি যেদিন প্রথমে বাড়িতে আইলা আমার ধাম করে থাপ্পড় মারলা, আমার এমন ম্যাচ খারাপ হয়েছিল কিছু কইতে পাই নাই। অন থেকে বাড়িতে আইলাম, বাড়িতে তোমার লগে তুমুল ঝগড়া। তখন মনে মনে ভাবলাম তোমার লগে আর যাই হোক, তোমার এই বিয়ে করা সম্ভব না। আচ্ছা, আপনি এই কথাটা বলতে পারলেন? আমি কি ইচ্ছে করে আপনার গায়ে হাত তুলেছি নাকি? আচ্ছা আপনিই বলেন, আমি তো আপনাকে চিনতাম না তাই না? আপনিও আমাকে চিনতেন না। আমি তো খুশি মনে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম যে একটু ঘুরে ফিরে দেখবো, আমার স্বামীকে বিয়ের আগে দেখবো। তা না, আপনি কি করলেন? আমার গায়ে কাদা ছুঁড়ে মারলেন। আপনিই বলেন, এমন একটা সময় কেউ যদি কারো শরীরে কাদা ছুঁড়ে মারে তাহলে তার কেমন হবে? মেজাজ তো খারাপ হবেই। তেমনই আমারও প্রচুর পরিমাণে মেজাজ খারাপ হয়েছিল, তাই আপনার সাথে ঝগড়া করেছি আর আপনার গায়ে হাত তুলে ফেলেছি। তুমি ঠিক কইছো, আমার তখন একটা ভুল হয়ে গেছিল, আমি মানতেছি। তখন যে ঘটনাটা ঘটছে আমারই ভুল ছিল। শোনেন, আপনি এভাবে বলবেন না, ভুলটা আপনি করেননি, ভুলটা আমি করেছি, আর বেশি আমিই করেছি ভুল। না, ভুল আমি করছি, ভুল তুমি করো নাই। আমার এসব দেখে শুনে কাজ করা দরকার ছিল। আমি কেউ না দেখে কাজ করুম? আমার তো ভাবা দরকার ছিল আমার পিছে কেউ আইতে পারে।
আসলে আপনি মানুষটা খুবই ভালো। আমি না তখন আপনাকে চিনতেই পারিনি। আপনি আমার সকল দোষগুলো নিজের ঘাড়ে নিয়ে নিলেন, কিন্তু যেখানে দোষটা আমার, আমি আপনাকে অনেক অপমান করেছি, আপনার গায়ে হাত তুলেছি। আপনি সত্যিই খুব ভালো। তুমিও ভালো একজন মেয়ে, নিজের ভুলটা তুমি নিজে স্বীকার করছো। আজকাল তো কেউ নিজের ভুলটা নিজে স্বীকারও করে না, সে জায়গায় তুমি নিজের ভুলটা নিজে স্বীকার করতেছো। আপনি ঠিকই বলেছেন। আমি যদি তখন আমার নিজের ভুলটা বুঝতে পারতাম, তাহলে হয়তো আমাদের মধ্যে এত ঝগড়া হতো না, আর এত ঝামেলাও তৈরি হতো না। আপনি ভেবে দেখুন, আমার ছোট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে কত বড় একটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এই ঝামেলার কারণে যদি আমাদের বিয়ে না হতো? দেখো, এগুলো বাদ দেবো। তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমি আমার ভুল বুঝতে পারছি, সবকিছু বাদ। এখন আমরা স্বামী স্ত্রী, সবকিছু বাদ দিয়া এখন আমরা সুখে সংসার করবো, এগুলো তো মূল বিষয়। আচ্ছা, পুরোনো কথা বাদ দিন, যা গেছে তা তো গেছেই। এখন সামনে যেন আমাদের মধ্যে আর কোনো ঝামেলা না হয়, সেইভাবে আমাদের চলতে হবে। এখন এসব কথা বাদ দিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, খাবার খেয়ে নেন। খাবার তো খাবোই। শুনো, আজকের পর থেকে আমরা এমন কিছু করবো না যেন আমাদের মধ্যে কখনো ঝগড়া হয়। আমি এমন ভাবে চলবো, তুমি শুধু আমাকে ভালোই বাসবা, কখনো ঝগড়া করবা না। আচ্ছা, রাখো তো এখন এসব কথা, খাবার খেয়ে নাও। খাবারটা তুমি আমার খাইয়ে দাও না। আচ্ছা। দেখছস, টাইম ছাড়া টাইমে ঘুমা। এই ছাড়া, এই ছাড়া, এই ছাড়া, এই রাজু। আপা, আপনি আমার রুমে? কেন, আমি কি তোর ঘরে আসতে পারি না? আর তুই এই বড় সন্ধ্যার সময় ঘুমাইতেছিস কেন? না, আসলে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে গেছে তো, তাই সময়ের অসময় বুঝি নাই, ঘুমাই গেছিলাম। তা আপনি আমার রুমে কেন? তোর সাথে আমার কথা আছে। তোর ঘরে তোর আমি ঘুমাইতেও আসি নাই, আর আড্ডা দিতেও আসি নাই, দরকারে এসেছি। আমার লগে আবার কি কথা? আচ্ছা কন, কি কথা বলবেন? তোর জন্য আমার কাছে একটা অফার আছে। কি বললেন? অফার? কি অফার আছে? আচ্ছা শোন, তোর সাথে তো আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তাই না? হ্যাঁ, হইছে। তাহলে শোন, আমি তোকে কি বলি, তুই আমার বাবাকে ফোন দিবি, আর বাবাকে ফোন দিয়ে বলবি যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়নি, আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে পারবো না। কি বললেন? বিয়ে ভেঙে দেব? আমি কেন আপনার বাবাকে ফোন দিয়ে আমাদের বিয়ে ভাঙতে বলবো? আরে বাবু, তুই কি এই কথাটা এমনি এমনি বলবি? আমি তোকে অনেকগুলো টাকা দেবো। তুই যদি তোর সাথে আমার বোনের সাথে বিয়েটা ভেঙে দিস, তাহলে তুই অনেক টাকা পাবি, যে টাকা দিয়ে তুই পায়ের উপরে পা তুলে সুন্দর মতো জীবনযাপন করতে পারবে, তোর আর খাস কাম করতে হইব না। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি যদি আপনার বোনের সাথে বিয়ে ভেঙে দেই, আপনি আমাকে অনেকগুলো টাকা দিবেন, তাই না? এই তো বুদ্ধিমান ছেলের মতো একটা কথা বললি। এখন তাড়াতাড়ি আমার বাবাকে ফোন দিয়ে বল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারছি না, আর আমিও তোকে টাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন আপু, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। এখানে কোনো টাকার বিষয় না। আপনার বোনের সাথে আমার বিয়ে হোক, এটা আমার বাবার শেষ ইচ্ছা ছিল। আর আমার বাবা আপনার বাবাকে কথা দিয়ে গিয়েছিল যে আপনার ছোট বোনের সাথে আমার বিয়ে হবে, আর আমাকে আমার বাবার শেষ কথা পরিপূর্ণ করতেই হবে। আরে তুই কি বোকা ছেলে নাকি? কথা তো দিছে তোর বাবা, এ কথা তোর তুই দেস নাই। হ্যাঁ, কথা আমার বাবাই দিয়েছিল, কিন্তু আমি বাবার ওই রকম ছেলে যে বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করি, এবং আমার বাবার শেষ ইচ্ছা আমি আমার দম থাকা পর্যন্ত আমি এটা পূর্ণ করবই। শোন, এত পাকামি করিস না। বর্তমান সময় চলতে হইলে টাকার দরকার। টাকা হইলে কাঠের পুতুলও করে। দুনিয়াতে বাঁচতে হইলে টাকা চাই। যেইখানে যাবি, মাঠে যাবি, ঘাটে যাবি, মার্কেটে যাবি, তার চেয়ে তো বড় কথা কি জানোস? দুনিয়াতে না, ওয়াশরুমে যেতে হইলেও টাকা দিয়ে ওয়াশরুমে যাইতে হয়, বুঝছস? টাকা ছাড়া কোনো মূল্য নাই। আপনার তো টাকার গরমে কথাই বলতে পারছেন না। টাকার এতই অহংকার, আমি কি বলবো, আপনি কি কাকে বলবেন বুঝতে পারছেন না। আমাকে বলুন তো, আপনার কয় টাকার মালিক? এই চাষার বাচ্চা, আমরা কত টাকার মালিক এটা জেনে তুই কি করবি? হ্যাঁ, অবশ্যই তোমার জানতে হবে আপনার অ্যাবিলিটি কতটুকু, সমাজে অবস্থান কতটুকু। যেহেতু আপনি আপনার বোনের বিয়ে ভাঙার জন্য আমাকে অফার করছেন, আমি কত চাইবো সেই অ্যাবিলিটি আপনার আছে কিনা বা দিতে পারবেন কিনা আমার জানতে হবে না? কত বড় কথা! আমগো টাকা তোর অ্যাবিলিটি আছে না আছে, তোর কয় টাকা লাগবে সেটা তুই কর। আর তুই আমার বোনের লগে বিয়েটা ভেঙে দে, তারপর তুই খালি আমার কনা যে আপা আমার এত টাকার দরকার। আচ্ছা, বেশি না, আপনি আমাকে 100 কোটি টাকা দিবেন। কি 100 কোটি টাকা? এই চাষার বাচ্চা, তুই জীবনে 100 কোটি টাকা গয়না দেখছস? বা কয়টা নোটে 100 কোটি টাকা হয় তুই জানোস? আমি তো এতদিন ভাবতাম তুই গ্রামের ছেলে, চাষির ছেলে, চাষাবাসার পোলা। তুই এখন তো দেখি তুই নেশা কর।
আর একটা নেশাখোরের লগে তো আমি আমার বোনের বিয়া দিমই না। তুই তো একটা খায় মুখ দিয়ে আবুল তাবুল কথা কইতাছস। দেখুন, হয়তো আমি গুনিনি, কিন্তু আপনি বলেছেন আপনি আপনার বোনের জন্য আমাকে অনেক টাকা দিবেন। আমি তো বললাম আমার মনের ইচ্ছা 100 কোটি টাকা। আপনি দিতে পারবেন কিনা সেটা বলুন। আরে চাষা, আমার কথাটা কান খুইলা শোন, এখনো সময় আছে। তুই আমার বাপের ফোন দিয়ে বিয়াটা ভাঙ্গা দেওয়ার পরে তুই একদিক দিয়ে বিয়া ভাঙবি, আরেক দিক দিয়ে আমি তোর হাতে 8-10 লাখ টাকা উঠাই দেবো। এরপরে ওই টাকাটা দিয়ে তুই সারা জীবন আরামায়েশ করে খাইতে পারবি। শোনেন, আর আপনি যা বলছি মনোযোগ দিয়ে শোনেন। আপনি আমাকে 100 কোটি কেন 1000 কোটি টাকা দিলেও আপনার বোনের সাথে আমার বিয়ে ভাঙতে পারবেন না। কারণ আমার বাবা আপনার বাবাকে, মানে আপনার ছোট বোনের সাথে আমার বিয়েটা ছোটবেলায় ঠিক করে গিয়েছিল। আমার বাবা বেঁচে নেই, কিন্তু আমার বাবার ইচ্ছা পূরণ করাটা আমার দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমি 100টাও নড়ে যাব না। ঠিক আছে, তুই যখন বিয়েটা ভাঙবি না, নিজের পায়ে নিজে কুড়াল দিলি, নিজের ঠকা নিজে ঠুকলি। আরে আজকাল তো পাগলও নিজের বুঝ বুঝে, আর তুই হালাই বুঝলি না। দেখুন, আপনি আমার হবু স্ত্রীর বড় বোন। আমি চাই না আপনাকে অপমান করতে। আমার হাতে অনেক কাজ আছে। আপনি স্বইচ্ছায় আমার রুম থেকে চলে যান। কি সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, আমার বোর আমি কাছে পেয়ে গেছিলাম, স্বপ্নটা ভেঙে দিল যত সময়। আমি ঘুমাই গিয়ে স্বপ্নটা আবার আইবো। আব্বু, কিরে, তোরা কার কাছে গিয়ে গ্রামে এসেছ? আসলে আব্বু আমরা আপু তুমি নদীর গায়ে হাত তুললে কেন? এই তুই চুপ, একদম চুপ, একটা কথা হবে না। তুই কেমনে এই কাজটা করলি? হ্যাঁ, ও ছোট, তুই বড় হইয়া ওর সঙ্গ কেমনে দিলি? ভাইজান, আপনি এগুলো কি শুরু করছেন গন্ত? যেইভাবে শাসাইতেছেন, পোলাপানির লাগে আদর করে কথা কওয়া লাগে। আমি কিন্তু ভুল বুঝি নাই ওরে, আগেই বুঝতে পারছি যে এই জায়গায় কোনো কারণ আছে। আমি কিছু মনে করিনি, আপনি করে মাফ করে দেন। কিসের ছোট? হ্যাঁ, অগো 2 জনের জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে যেত। আপনার পরিবার আর আমাদের পরিবারের সাথে যে একটা সম্পর্ক, সেটা আজকে ধুলোয় মিশে যেত। ছোট মেয়ে নয়, ভুল করছে, ও বড় হইয়া কেমনে পারলো ও আমারে না জিজ্ঞেস করা আপনাদের বাড়িতে আসতে? এই তুই এই কাজটা কেমনে করলি? আমারে কি একবার জিজ্ঞেস করছস? আর ভালো কথা, এই তুই নাকি সিগারেট খাস? হ্যাঁ, তুই আমার মেয়ে হয়ে সিগারেট খাস? তুই নাকি আপার মেয়ের কাছে সিগারেট খাওয়ার জন্য লাইটার চাইছস? হ্যাঁ, এই কবে থেকে সিগারেট খাওয়া দরকার? হ্যাঁ, তোর বাপের কোন দিন দেখছস একটা সিগারেট খেতে? আব্বু তুমি অস্থির হো না, আমি তোমাকে সব খুলে বলছি। আসলে নদী কখনোই সিগারেট খায় না। এই তুই ওর হয়ে ওকালতি করতেছস? ও যদি সিগারেট নাই খাইব, তাইলে আপার মেয়ের কাছে কেন লাইটার চাইছে? আপার মেয়ের তো সিগারেটের প্যাকেটও দেখাইছে যে সিগারেট খাবো, একটা লাইটার দাও। এটা জাস্ট শুধু শোয়াব ছিল। আরে তুই আমার কই নিয়ে যেতেছিস? জানেন তাই না কি হইছে? তোর সাথে আমার জরুরি কথা আছে, শোনো। কি তুই আমাকে কিভাবে বাসার বাইরেটা এনে নিয়ে আসলি কেন? আরে বাবা, বাসায় তো বলা যাবে না, বাসায় তো আব্বু আছে, আব্বুর সামনে এসব কথা বলা যাবে না। কি এমন জরুরি কথা যে তুই আমার বাসায় বলতে পারবেন? বাসা থেকে টাই না আমার বাইরে বাইর করে নিয়ে আইছস? আপু তুমি কি ভুলে গেছো ছোটবেলায় আব্বু একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছিল? না না, বলবো কেন? ছোটবেলা তো আব্বুর কোন এক বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করা ছিল। আপু তুমি কি জানো ছেলে নাকি গ্রামে থাকে? চিনি না জানি না, একটা গ্রামের গাইয়া ছেলেকে আমি বিয়ে করব? আরে গ্রামের বাড়িতে থাকে তো কি হয়েছে? মানুষ কি গ্রামে থাকে না? আর বাবা তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, ওই ছেলেটাকে চিনি না জানি না, আবার শুনলাম ছেলেটা নাকি গ্রামে থাকে। আচ্ছা তুমি বলো গ্রামের ছেলেরা কেমন হয়? তুমি তো খুব ভালো করে জানো। একটা গাইয়া হয়তো হতে পারে চাষাবাস করে, এরকম ছেলেকে আমি বিয়ে করব? সারা জীবন বড় হলাম শহরে, আমি একটা মডার্ন মেয়ে, এখন কিনা ওই চাষাকে বিয়ে করে আমি চাষার বউ হব? কি বলছিস তুই এসব কথা? আচ্ছা তুই কি আব্বুকে জিজ্ঞাসা করিসনি ছেলে কি করে না করে? আশেপাশে জিজ্ঞাসা করিসনি কিচ্ছু? আমি আব্বুর সাথে কথা বলছিলাম, আব্বুর কথা একটাই, আব্বুর বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করছে, বিয়ে আমাকে করতেই হবে, কিন্তু আমি এই বিয়ে কিছুতেই করব না। আচ্ছা নদী, তুই কোনো চিন্তা করিস না, আমি এই বিষয় নিয়ে আব্বুর সাথে কথা বলছি। আরে বাবা তুমি কি কথা বলবা? আমি তো আব্বুকে কত ভালোভাবে বুঝিয়ে বললাম, তা আব্বু রাজি হলো না। আব্বুর কথা একটাই, তার বন্ধুকে কথা দিয়েছিল, ওই কথা তার রাখতেই হবে।
তাহলে তুই এখন কি করতে চাস? আমাকেও কথা বলতে দিবি না, তাহলে কি করতে চাস বল? আপু, আমি না একটা বিষয় চিন্তা করছি। তুই কি চিন্তা করছিস? আপু, আমি ঠিক করেছি আব্বুকে না জানিয়ে তুমি আর আমি আগে ওই ছেলের গ্রামের বাড়িতে যাব, গিয়ে ভালো করে দেখে শুনে নিব। যদি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে, কোনোভাবে বিয়েটা করে নিব। আর যদি দেখি ছেলে একটা চাষা, মূর্খ, আনকালচারাল, তাহলে আমি জীবনেও বিয়ে করবো না। না না, তুই আবার এসব কি বলছিস? আব্বুকে না জানিয়ে লুকায় যদি আমরা গ্রামের বাড়িতে যাই, ব্যাপারটা ভালো হবে না। পরবর্তীতে আব্বু জানলে অনেক ঝামেলা হইতে পারে। আরে বাবা, আব্বু জানবে কিভাবে? আব্বুকে তো আমরা বলবোই না, আব্বুকে না জানিয়েই আমরা যাবো। আচ্ছা আপু, তুমি কি চাও তোমার ছোট বোনের বিয়ে একটা গ্রামের চাষার সাথে হোক? কি বলিস নদী? আসলে তুই একটা পাগল। আমি কেন চাবো যে একটা চাষের সাথে আমার বোনের বিয়ে হোক? আরে আপু, আমি তোমাকে সেটাই বলতেছি, এই জন্যই বললাম আব্বুকে না জানিয়ে তুমি আর আমি আগে যাব। যদি গিয়ে দেখি ছেলেটা চাষা, মূর্খ, তাহলে কোনো রকম ভাবে ওইখানে বিয়েটা ভেঙে দিয়ে চলে আসবো। আচ্ছা তুই বলতো বিয়েটা ভাঙবে কিভাবে? আরে সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওই বুদ্ধি আমার মাথায় আগে থেকে সেট করা আছে। তুমি শুধু আমার সাথে ওই ছেলের বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করেই বলছিস, আমি তোর সাথে যাব। বুঝছো তো আপু, আমি যেভাবে বলছি সেভাবে যেন কাজ হওয়া চাই। আরে তুই কোনো চিন্তাই করিস না, এটা তোর আপুর বাম হাতের তুরের কাজ। আয় এখন, এটা কোনো ব্যাপার? আরেকটা কথা হচ্ছে কি আব্বু, তুমি যে এই ছেলেটাকে পছন্দ করছো না, ছেলেটাকে নদী পছন্দ করে না। কিভাবে পছন্দ করবে বলো? সারাটা জীবন বড় হয়েছে শহরে, এরকম একটা অজপাড়াগায় এসে কিভাবে ও নিজেকে খাপ খাওয়াবে? এটা ইম্পসিবল আব্বু। এর সাথে আমিও একমত। এই তুই যদি আর একটা কথা কস না, তোর আমি থাপড়ে তোর 32টা দাঁত ফলাই দেবো। তুই কারে কি করতেছস? হ্যাঁ, ও গে মানে ও গ্রামের ছেলে বলে কি ও লেখাপড়া জান না? ও শহরে বড় হয় না? তুই আর এত ছোট করে দেখতেছস কেন? হ্যাঁ, তুই ওর সম্বন্ধে আর ওর পরিবারের সম্বন্ধে কি জানোস? কি জানোস তুই? তোর বাপ যে আজকে প্রতিষ্ঠিত কার কারণে জানোস? ওর বাবার কারণে। আর ওর তুই চাষা মনে করছস? ও তো চাষাবাদ করে শখ করা। ও কোটি কোটি টাকা সম্পদ শহরে। ওরা গ্রাম ভালোবাসে বইলা ওর বাবার ভিটার মায়ার জন্য ওরা এইখানে পড়ে আছে। তোরা কি মনে করছিস? হ্যাঁ, ওরা একটা চাষা, গ্রাম্য ভূত। এই ছেলে শহরে ছিল, শহরে থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, লেখাপড়া শেষ করা মায়ার টানে ওরা গ্রামে চলে আসছে। আরে থামেন না, আর কত শাসাইবেন? শুনো মা, তোমরা আসলে ভুল বুঝছো। তোমরা যা ভাবছো আসলে তা না। তোমার আব্বা আর আমার স্বামী দুজনে ভালো বন্ধু ছিল। আমরা শহরের বাড়িতেই থাকি, কিন্তু সব সময় তো শহর ভাল লাগে না। এই জন্য আমরা গ্রামে আইছি মনের আনন্দ থাকার জন্য। আর আমার ছেলে কিন্তু অশিক্ষিত না, উচ্চ শিক্ষিত। ওর বাবার শেষ ইচ্ছা ছিল তার বন্ধুর সাথে সারা জীবনে একটা সম্পর্ক রাখার। এই জন্যই তোমার সাথে আর আমার ছেলের সাথে বিয়ের কথা পাকাপাকি করে গেছে। কিন্তু মা, যেভাবে হোক আর দুর্ঘটনা বশত হোক, তুমি যখন আমার বাড়িতে একবার আইসেই পড়ছো, আমি কিন্তু এবার আর তোমার যাইতে দিব না। ভাইজান, ওরে কিন্তু একবার রাইখেই দিতেছি। ভাবি, আপনি যা বলবেন সেভাবেই হইব। এটা শুধু আমার মেয়ে না, আপনারও তো মেয়ে। আন্টি প্লিজ, আমার ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি সত্যি বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, তাই তখন থেকেই আমি বাজে ব্যবহার করেছি আপনার সাথে। প্লিজ কিছু মনে করবেন না। আরে মা, আমি আগেই কইছি না, আমি তো তোমার মার মতো মাই। মায়েরা কখনো সন্তানের ভুলে দুঃখী হয় না। আমি কিছু মনে করি নাই। আর শোনেন, আপনাকে একটা কথা বলি, কখনোই মানুষের পোশাক দেখে তাকে নির্বাচন করবেন না। মা, আমার কাছে আও, কি মাপ চাইতেছে পোলাপান মানুষ।